আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হালকেনস্টাইন এসএসসি একাডেমি কর্তৃক আয়োজিত পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ষষ্ঠ ক্লাসে সকলকে স্বাগতম। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, দেখো আমরা আজকে স্থানীয় শাসন নিয়ে কথা বলবো। তো স্থানীয় শাসন বলতে আমরা কি বুঝি? মনে করো বাংলাদেশের মানচিত্র এটা। তো বাংলাদেশের যদি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল যদি আমরা শাসন করতে চাই, তাহলে কি করব? ছোট ছোট অঞ্চলে আমরা বিভক্ত করব, তাই না? ছোট ছোট অঞ্চলে বিভক্ত করে, এভাবে বিভক্ত করে কি করব? শাসন করার চেষ্টা করব। তখন দেখো, এই যে একটা ছোট্ট একটা অঞ্চল আমরা চিন্তা করলাম, কাল্পনিকভাবে চিন্তা করে এই অঞ্চলকে শাসন করার জন্য এই অঞ্চলকে শাসন করার জন্য একটা নিয়ম নীতি তৈরি করে আমরা দুইভাবে এই অঞ্চলটাকে শাসন করতে পারি। একটা হচ্ছে কেন্দ্রীয় যে সরকার ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের যে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই কেন্দ্রীয় সরকার ব্যবস্থার অধীনে, অর্থাৎ সরকার কর্তৃক একটা কেন্দ্রীয় সরকার, অর্থাৎ সরকার ব্যবস্থা কর্তৃক, যেটাকে আমরা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ বলে থাকতেছি, সেই সরকার কেন্দ্রিক একটা শাসন সেখানে খাটাতে হবে। সেটাকে আমরা বলতেছি প্রশাসনিক শাসন। অর্থাৎ প্রশাসন দিয়ে আমরা যখন এই অঞ্চলটাকে শাসন করতে চাইলাম, এই অঞ্চলটার যে কার্যাবলী সেগুলো পরিচালনা করতে চাইলাম, সেইটাকে আমরা বলতেছি প্রশাসনিক শাসন। আবার দেখো, ওই অঞ্চলে কিছু লোক আছে যারা নিজেদেরকে যেন নিজেরাই শাসন করতে পারে। অর্থাৎ জনগণ কিছু লোক নিজেদের ভোটে কিছু লোক তাদের নিয়োগ দান করে, তাদের এলাকা থেকে নিয়োগ দান করার ফলে তারা কি করে? তারা ওই লোকগুলা ওই অঞ্চলটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কাজ করে। তাদেরকে আমরা বলতেছি তারা হচ্ছে নিজেদেরকে নিজে শাসন করতেছে। এই জন্য আমরা তাদেরকে কি বলতেছি? তারা হচ্ছে স্বশাসিত, অর্থাৎ নিজেদেরকে নিজেরা শাসন করতেছে। তাহলে আমরা স্থানীয় সরকার বলতে কি বুঝবো? কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের শাসন ব্যবস্থাই হচ্ছে স্থানীয় শাসন। কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের, একেবারে নির্দিষ্ট অঞ্চলের যে শাসন ব্যবস্থা, তাকে আমরা মূলত স্থানীয় শাসন ব্যবস্থায় দেখব। এখন এখানে স্থানীয় বিষয়টা দিয়ে আমাদেরকে কি বোঝানো হইলো? স্থানীয় বিষয়টা দিয়ে বোঝানো হইলো, একেবারে দেখো, তুমি যেখানে বসবাস করো, তোমার একেবারে কাছে যে শাসন, তোমার একেবারে যে নিকটে যে শাসন, সেই শাসনগুলোকে আমরা মূলত স্থানীয় শাসন বলবো। আচ্ছা, তাহলে আমরা স্থানীয় শাসন ব্যবস্থার মধ্যে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, দেখো, আমরা শাসন ব্যবস্থাকে স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন। অর্থাৎ স্থানীয় শাসন বলতে হচ্ছে সরকার কর্তৃক কিছু কর্মচারী কর্মকর্তা যখন নিয়োগপ্রাপ্ত হয়ে কোনো একটা অঞ্চলে যখন প্রশাসনিক কার্যক্রম করে, তখন তাদেরকে আমরা স্থানীয় শাসন বলবো। যেমন আমরা পুলিশের কথা চিন্তা করতে পারি। পুলিশ হচ্ছে, দেখো, তুমি যেখানে থাকো তার পাশে দেখো একটা ফাঁড়ি আছে বা একটা থানা আছে। অর্থাৎ পুলিশ ওই অঞ্চলটাকে কি করতেছে? শাসন করতেছে। অর্থাৎ পুলিশ হচ্ছে প্রশাসনের অংশ। আবার ইউনোর কথা চিন্তা করতে পারো। ওই অঞ্চলের, তোমার ওই উপজেলার যিনি হচ্ছেন উপজেলার নির্বাহীর প্রধান, তাকে আমরা ইউনো বলতেছি। অর্থাৎ এই ইউনো সাহেব কি করতেছেন? তোমার এই উপজেলাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য কি করতেছে? কাজ করতেছে। আর দেখো, এই যে আমরা সদস্যদের কথা বলতেছি, এরা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত না। এরা হচ্ছে সরকারি কর্ম কমিশন এর অধীনে এরা হচ্ছে নির্বাচিত। এর ফলে এরা কি সরকারের যে হচ্ছে নিয়ম কানুনগুলো আছে সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনার জন্য, সেগুলা কিন্তু বাস্তবায়নে এরা কাজ করে থাকে, তাই না? আচ্ছা, স্বায়ত্তশাসন, স্থানীয় শাসন। এবার আমরা চলো স্থানীয় শাসন নিয়ে একটু কথা বলি। স্থানীয় শাসন আমরা কি দেখতে পাই? আমাদের কাছে দেখো না, অনেক সময় দেখা যায় মেম্বার নির্বাচন করি না আমরা? আমাদের যে গ্রাম, সেই গ্রামে অনেক সময় আমরা কি নির্বাচন করি? মেম্বার নির্বাচন করি। আবার কি নির্বাচন করি? চেয়ারম্যান নির্বাচন করি, তাই না? এই দেখো, এই আমরা কিন্তু এদেরকে নির্বাচন করি। অর্থাৎ নির্বাচন কে করতেছে? নির্বাচন করতেছে জনগণ। জনগণ যখন তাদের নিজেদের শাসন করার জন্য তাদের সমাজে কিছু মেম্বার, কিছু চেয়ারম্যান তৈরি করতেছে, চেয়ারম্যানকে কি করতেছে? ভোট দিচ্ছে। ভোট দেওয়ার মাধ্যমে যখন তারা নির্বাচিত হইলো, তখন তারা এই জনগণের জন্য কাজ করতে থাকলো। অর্থাৎ এরা কিন্তু স্বাধীনভাবে কাজ করে। এরা নিজেদেরকে অর্থাৎ ওই অঞ্চলের জনগণ নিজেদেরকে নিজেরা শাসন করার জন্য কিছু নেতা নির্বাচন করলো, মেম্বার অর্থাৎ কিছু প্রতিনিধি নির্বাচন করলো। মেম্বার এবং চেয়ারম্যান এই নামে আমরা যাদেরকে অবহিত করে থাকি। অর্থাৎ আমরা এটাকে বলতেছি প্রশাসনিক শাসন বা স্থানীয় শাসন। আর এটাকে আমরা কি বলতেছি? আমরা এই শাসনকে বলতেছি হচ্ছে স্বশাসন বা স্থানীয় স্বায়ত্তশাসন। অর্থাৎ স্থানীয় যে ব্যক্তিবর্গ আছে, তারা নিজেদেরকে নিজেদের শাসন করার জন্য প্রতিনিধি নির্বাচন করে। অর্থাৎ এটাকে আমরা নির্বাচনের মাধ্যমে পাচ্ছি। আর এখানে আমরা স্থানীয় যে শাসন, সেটা প্রশাসনিক কাঠামোর মাধ্যমে পাচ্ছি। অর্থাৎ সরকার কর্তৃক কিছু নিয়ম নীতি যারা কি করে? প্রণয়ন করে, বাস্তবায়ন করে। আচ্ছা,
তো আমরা মোটামুটি স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো নিয়ে একটা ধারণা পাইলাম প্রাথমিক। এবার আমরা স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো নিয়ে একটু ডিপলি আলোচনা করি। দেখো স্থানীয় শাসন বলতে আমরা কি বুঝবো এবং স্থানীয় সরকার কাঠামো বলতে কি বুঝবো। আমরা স্থানীয় শাসন বলতে বুঝলাম যে কেন্দ্রীয় সরকারের অধীনে কিছু প্রশাসনিক কর্মকর্তা আছে যারা কোনো একটা নির্দিষ্ট অঞ্চল, যেমন কোনো একটা উপজেলার কথা চিন্তা করতে পারি, কোনো একটা নির্দিষ্ট অঞ্চল কি করে প্রশাসনিক যে কার্যক্রম সেগুলো পরিচালনা করে, পুলিশি কার্যক্রম হইতে পারে বা যত ধরনের সরকারি নির্বাহী কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করে থাকে। তো এদের সরকার এই যে স্থানীয় সরকার, এদের কাঠামোটা কি, কিভাবে এদের কাঠামোটা ডেভেলপ হয়, চলো সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো আমরা শুরুতে একটা সংজ্ঞা পড়ে নিব। অবশ্যই একটা সংজ্ঞা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখো কি বলা হয়েছে এখানে, যে একটি দেশে সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকা ভিত্তিক শাসন ব্যবস্থাকে স্থানীয় শাসন ব্যবস্থা বলে। তো স্থানীয় শাসন ব্যবস্থায় আমরা কি দেখতে পেলাম, দেখো এখানে আমরা দেখতে পাইলাম সরকার এই স্থানীয় প্রশাসকদেরকে নিয়োগ দেয়। স্থানীয় প্রশাসকদেরকে নিয়োগ দেয় কে? সরকার। আচ্ছা, স্থানীয় প্রশাসকরা কার কথা মেনে চলে, কার নীতি বাস্তবায়ন করে? সরকারের নীতি বাস্তবায়ন করে। স্থানীয় যে প্রশাসকগণ আছে তারা তাদেরকে সরকার নিয়োগ দিচ্ছে এবং সরকারের যে নিয়ম নীতি আছে সেগুলো তারা বাস্তবায়ন করে। আচ্ছা, তো তাই আমরা বলবো যে কোনো একটি অঞ্চলে সরকার যখন কোনো একটি অঞ্চলের যে সরকারি যে কর্মকর্তা কর্মচারী আছে যারা হচ্ছে সরকারের বিধিবিধানগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে তদারকি করে, সেই যে হচ্ছে প্রশাসনিক কাঠামো তাকে আমরা স্থানীয় সরকার ব্যবস্থা বলতেছি, তাই না? আচ্ছা, আমরা একটা সংজ্ঞা পড়লাম। আচ্ছা, এই সংজ্ঞাটা আমরা মাথায় রাখবো যে এখানে কয়টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে সরকার স্থানীয় শাসকদেরকে নির্বাচন করতেছে কর্ম কমিশনের মাধ্যমে, অর্থাৎ মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে, সততার মাধ্যমে। তো এখানে কোনো নির্বাচনের কিন্তু কোনো কনসেপ্ট নাই। ফলে সরকার যখন তাদেরকে নির্বাচিত করতেছে, সরকার যখন তাদেরকে কি করতেছে, বাছাই করে নিয়ে আসতেছে দক্ষতা যোগ্যতার ভিত্তিতে, তখন সরকার তাদেরকে চাপাই দেয় যে হ্যাঁ, সরকারের যত ধরনের নিয়ম নীতি আছে তারা সেটা পালন করার চেষ্টা করে, ওই অঞ্চলটাকে শাসন করে সরকারের নিয়ম অনুযায়ী, সরকারের কথা মেনে। আচ্ছা, তো বাংলাদেশের যে স্থায়ী, আমরা এই বর্তমান কাঠামোটা দেখব। দেখো আমরা প্রথমে দেখি কি কেন্দ্র। প্রথমে আমরা ছোট থেকে যদি আমরা দেখি উপজেলা হচ্ছে একটা স্থানীয় সরকার ব্যবস্থা। অর্থাৎ একটা তুমি মনে করো যে উপজেলায় বাস করো, সেই উপজেলায় কিন্তু কি আছে, একটা স্থানীয় সরকার কাঠামো আছে, অর্থাৎ পুলিশি ব্যবস্থা আছে। ওই উপজেলার একটা নির্বাহী প্রধান আছে যিনি হচ্ছেন ইউনো। আচ্ছা, এবং ওই উপজেলা আরো অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে, তাই না? তাহলে দেখো একটা উপজেলা যদি চালাইতে হয় তাহলে আমাদের যেই সরকারি কর্মচারী কর্মকর্তা প্রয়োজন, যারা হচ্ছে সরকারের নীতিগুলা, কেন্দ্রীয় সরকারের নীতিগুলা বাস্তবায়ন করবে, তাদের দ্বারা যে শাসন প্রতিষ্ঠা হচ্ছে ওই উপজেলায়, সেই শাসন প্রতিষ্ঠাকে আমরা কি বলতেছি, ওই এলাকার ওই শাসন প্রতিষ্ঠাকে আমরা বলতেছি স্থানীয় শাসন। জেলার কথা যদি চিন্তা করো, দেখো একটা জেলা যদি কাজ করতে হয়, জেলার কমিশনার প্রয়োজন, ওই জেলার হচ্ছে যে প্রধান নির্বাহী থেকে শুরু করে ওই জেলার পুলিশ থেকে শুরু করে, অর্থাৎ ওই জেলার পরিচালনার জন্য যত ধরনের সরকারি কর্মকর্তা প্রয়োজন তাদেরকে আমরা স্থানীয় সরকার বলতেছি, তাদেরকে নিয়ে। আবার বিভাগ, দেখো তারপর হচ্ছে আমরা বিভাগের কার্যক্রম দেখি, যারা হচ্ছে কি করে কিছু নির্দিষ্ট জেলা একটা বিভাগের অধীনে রেখে কি করে তাদেরকে শাসন করে। আর কেন্দ্রের কথা বললে কেন্দ্র থেকে আমরা দেখতে পাই যে আমাদের 8টা বিভাগ আছে, আমাদের জেলা আছে কয়টি, 64টি। 64টি জেলাকে আবার বিভাগ দিয়ে শাসন করা হয়, আবার 8টা বিভাগকে কি করা হয়, কেন্দ্র দিয়ে শাসন করা হয়। দেখো এই একটা কি আছে, এটার মধ্যে একটা সার্কেল আছে, অর্থাৎ এই নিচে থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত এদের মধ্যে একটা কানেকশন আছে। এই উপরে যে অর্ডারগুলো দেয় নিচে সবগুলো পালন করা হয়। এই অংশে আমরা যেটা দেখব স্থানীয় শাসনের গুরুত্বটা কি। চলো আমরা গুরুত্ব নিয়ে যদি আলোচনা করতে চাই, তাহলে স্থানীয় শাসন কি আসলেই আমাদের প্রয়োজন নাকি প্রয়োজন নাই? অবশ্যই স্থানীয় শাসন প্রয়োজন, তাই না? দেখো যদি পুলিশ না থাকে তাহলে কিন্তু ছিনতাই, ডাকাতি, মারামারি এগুলা বেড়ে যাবে, তাই না? আবার যদি দেখো ইউনো না থাকে বা সরকারি কর্মচারী কর্মকর্তা না থাকে, তোমার যে হিসাব নিকাশ বিভিন্ন বিষয়ে সেগুলা কে করবে? তোমার জন্ম নিবন্ধন, তোমার চেয়ারম্যান অফিসে যে অনেক সময় দেখা যায় আমরা কি করি, অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করি, যেগুলো হচ্ছে ইউনো সাহেব অর্থাৎ উপজেলার যে নির্বাহী কর্মকর্তা তিনি ওগুলোকে মিটমাট করে থাকেন। আচ্ছা, তাহলে দেখো স্থানীয় শাসন কর্তৃপক্ষ কোনো নীতি নির্ধারণ করে না।
এই কথার অর্থ হলো কি, স্থানীয় যে শাসন কর্তৃপক্ষ, অর্থাৎ আমরা স্থানীয় সরকার ব্যবস্থায় কি দেখেছি, স্থানীয় সরকার ব্যবস্থায় যেই কর্মকর্তা কর্মচারীরা আছেন, সরকারি কর্মকর্তা, যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা নিয়োগ পায় হচ্ছে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে, তাই না? ফলে তারা কোনো নিয়ম নীতি কি করে না, তারা কোনো নিয়ম নীতি তৈরি করে না। মূলত তারা সরকারের, কেন্দ্রীয় সরকারের যে নিয়ম নীতি আছে, অর্থাৎ নির্বাচিত যে সরকার, সেই সরকারের যে নিয়ম নীতি আছে সেগুলাই পালন করে। তো সরকার বলতে আমরা কি বুঝি, শুধু কিন্তু সংসদে নির্বাচিত সদস্যদেরকে আমরা সরকার বলবো না। সরকার হচ্ছে দেখো আইনসভা, যেটাকে আমরা সংসদ সভা বলে চিনি। আরেকটা কি, আরেকটা হচ্ছে বিচার, অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অন্যান্য আদালতের কথা বলা হচ্ছে বিচার বিভাগ। এবং আরেকটা বিভাগ আছে, বলো তো সেটা কি? প্রশাসনিক বিভাগ। আচ্ছা, প্রশাসনিক বিভাগ। প্রশাসনিক বিভাগ বলতে আইন, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়, সচিবালয়গুলো অন্তর্ভুক্ত। তাহলে আমরা এই যে দেখো সংসদ, বিচার এবং প্রশাসন, এই যে সরকারের যে এই তিনটা বিভাগ আছে, এইটাই, এই তিনটা মিলিত সরকার। তো সরকার এই তিনটা বিভাগ মিলে যখন বিভিন্ন ধরনের রুলস আমাদের জন্য তৈরি করে রাখছে যেন আমরা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারি, এই জন্য দেখা যায় কোনো একটা নির্দিষ্ট অঞ্চল যখন শাসন করতে যাবে, এই যে কেন্দ্রীয় সরকার, এই কেন্দ্রীয় সরকার কি করে, কেন্দ্রীয় সরকার কিছু নিয়ম নীতি নির্ধারণ করে দেয়। নিয়ম নীতিগুলা ওই নির্দিষ্ট অঞ্চলের যে হচ্ছে সরকারি বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে কি করতে হয়, মেনে চলতে হয়। তারা পারে না, তারা চাইলেই কোনো নিয়ম নীতি তৈরি করতে পারে না, সেটা কিন্তু সম্ভব না। চাইলেই কোনো নিয়ম নীতি তৈরি করতে পারবে না, সেটা তাদেরকে, সেই নিয়ম নীতি তাদেরকে সরকার যে তাদেরকে যে নিয়ম নীতি দিবে, সেই নিয়ম নীতি তারা বাস্তবায়নে মূলত কাজ করে। আচ্ছা, দেখো পাশাপাশি স্থানীয় শাসন কর্তৃপক্ষ স্থানীয় জনগণের অভাব, অভিযোগ, চাওয়া পাওয়া কেন্দ্রীয় সরকারকে অবহিত করে থাকে। তো এখানে দেখো আমরা দেখলাম স্থানীয় সরকার দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে মূল সরকারের যেই হচ্ছে নিয়ম নীতি সেগুলো বাস্তবায়ন করে থাকে, মূল সরকারের যে হচ্ছে বিভিন্ন পদক্ষেপ সেগুলো বাস্তবায়ন করে থাকে। এবং আরেকটা কাজ করে থাকে, সেটা হচ্ছে দেখো এই আমাদের যে ওই যে অঞ্চলে সে কাজ করে, সেই অঞ্চলে যে জনগণ আছে তাদের যে বিভিন্ন ধরনের সমস্যা, সেগুলা কার কাছে বলে, সেগুলা সরকারের কাছে গিয়ে বলে। ফলে সরকার ডিরেক্ট এই হচ্ছে তার স্থানীয় ব্যবস্থার মাধ্যমে, স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলের সাথে ডিরেক্ট কি হয়, কানেক্টেড হয়। ফলে ওই অঞ্চলের যে সমস্যাগুলো তারা অবহিত হয়, ওই অঞ্চল নিয়ে তারা কি করতে পারে, কাজ করতে পারে। উদাহরণ হিসেবে আমরা স্থানীয় সরকারের হচ্ছে দেখো উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থাৎ ইউনিয়নের কথা চিন্তা করতে পারি, ডেপুটি কমিশনার বা জেলার যে মেইন থাকে তার কথা চিন্তা করতে পারি, জেলার যে পুলিশ পরিদর্শক আছে তার কথা আমরা চিন্তা করতে পারি। অর্থাৎ এরা কিন্তু সবাই সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত, সরকারের বিধিবিধান বাস্তবায়ন করে এবং জনগণের, ওই অঞ্চলের জনগণের কোনো সমস্যা আছে কিনা সেগুলো সরকারের কাছে তুলে ধরে। এটি তো আমরা বলতে চাইলাম, তাই না? এটি তো আমরা আলোচনা করলাম। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখব, আমরা এতক্ষণ আলোচনা করলাম একটা স্থানীয় শাসন ব্যবস্থা নিয়ে। এবার আমরা স্থানীয় সরকার দেখলাম, প্রশাসন দেখলাম, এবার দেখব স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে অবশ্যই এখানে একটা কথা মাথায় রাখবা, নির্বাচন কথাটা কিন্তু আমাদের সাথে চলে আসবে। অর্থাৎ আমরা জানি জনগণ নিজেকে এই শাসন ব্যবস্থা, একটা নির্দিষ্ট এলাকার জনগণ কি করে, চেয়ারম্যান, মেম্বার নির্বাচন করে নিজেদেরকে শাসন করার জন্য, নিজেদের শাসনের সুবিধার জন্য। অনেক সময় দেখা যায় না এলাকায় মারামারি হয়, মারামারি হইলে কি হয়, ওই মারামারিটা কে মিটাবে? নির্দিষ্ট কোনো সংস্থা না থাকলে তো ওই মারামারিটা মেটানো যায় না। হয় তাহলে কার হাতে দিতে হবে? প্রশাসনের হাতে দিতে হবে। তো প্রশাসনের হাতে দিলে বিষয়টা মামলা মোকদ্দমায় চলে যায়, সেটা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে যায়, যেটা খুবই জটিল প্রক্রিয়া। সেই জটিল প্রক্রিয়ায় সমস্যাটা সমাধান না করে আমরা যদি হচ্ছে আরও সহজ প্রক্রিয়া চাই, তাহলে সেটা হচ্ছে স্বায়ত্তশাসন। অর্থাৎ সেখানে যে মেম্বার, চেয়ারম্যান থাকবে তাদের মাধ্যমে যদি সমস্যাটা সমাধান করি, তাহলে ঘরোয়া বৈঠকের মাধ্যমে সমস্যাটার সমাধান হয়ে যায়। তাই দেখা গেছে স্থানীয় যে স্বায়ত্তশাসন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই নির্বাচনের মাধ্যমে হয়। ফলে যারা নির্বাচিত হয় তাদের মধ্যে সবসময় ভয় থাকে যে যদি হচ্ছে আমি তাদের জন্য এই যে নির্বাচিত জনগণ এদের জন্য কাজ না করি, এদের জন্য যদি কাজ না করি তাহলে কি আমাকে কি করবে, অর্থাৎ আমাকে এখান থেকে বের করে দিবে, তাই না? আচ্ছা, তো আমরা একটা সংজ্ঞা যদি আলোচনা করতে চাই, দেখো স্থানীয় স্বায়ত্তশাসনের অর্থ স্থানীয়ভাবে এবং নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত শাসন। স্থানীয়ভাবে নির্বাচিত প্রতিনিধিরাই এই শাসন পরিচালনা করে থাকেন। তো আমি যে কথাটা বললাম, স্থানীয় কোনো একটা স্থানের কথা যদি আমরা চিন্তা করি, সেই স্থানের যে মানুষ আছে সেই মানুষজন যখন কি করে, কিছু মানুষকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করে নিজেদেরকে পরিচালনা করার জন্য, নিজেদের বিভিন্ন বিচার আচার আছে, বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড আছে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে সমাধানের জন্য কি করে,
তারা একটা প্রতিনিধি নির্বাচন করে এবং তাদের দ্বারা নিজেদেরকে শাসন করে। এই যে দেখো, এই শাসন ব্যবস্থাকে আমরা স্থানীয় শাসন ব্যবস্থা বলতেছি। এখানে তারা হচ্ছে স্বাধীন অনেকটা, তাই না? এই জন্য আমরা এটাকে স্বায়ত্ত শাসন বলতেছি। নিজেরাই নিজেদেরকে শাসন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে আমরা এখানে একটা সংজ্ঞার আলোচনা করলাম। এই সংজ্ঞার যদি অনেক অনেক মনীষীরা অনেক সংজ্ঞা দিচ্ছেন, সেগুলো আমাদের প্রয়োজন নাই। তো এক কথায় আমরা কি দেখবো, দেখো, স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে বোঝায় এমন ধরনের শাসন ব্যবস্থা যা ছোট ছোট এলাকায় স্থানীয় প্রয়োজন মেটাবার জন্য, স্থানীয় যে প্রয়োজন আছে সেগুলো মেটাবার জন্য প্রতিষ্ঠিত, যা আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত এবং যা নির্বাচিত। অর্থাৎ এই যে স্থানীয় যে প্রশাসন আছে, স্থানীয় যে স্বায়ত্ত শাসন আছে, এটা কিন্তু আইনের মাধ্যমে ক্ষমতাপ্রাপ্ত। অর্থাৎ এখানে এই যে স্থানীয় স্বায়ত্ত শাসন, এটা হচ্ছে সংবিধান কর্তৃক আইন দ্বারা এটা প্রণীত। এটা হচ্ছে মানুষের মন গড়া তৈরি করে নাই, এটা মানুষ একসাথে বসে একটা সংবিধান তৈরি করার মাধ্যমে এই স্থানীয় স্বায়ত্ত শাসনটা গঠন করছে। এবং নির্বাচনের কথা বলছে এখানে। অবশ্যই নির্বাচনের কথা কেন বলছে? যাতে জনগণকে সেখানে সম্পৃক্ত করা যায়। কোনো একটা অঞ্চল, মনে করো এই একটা অঞ্চল, ওই অঞ্চলের স্থানীয় শাসন ব্যবস্থা কেন, স্থানীয় স্বায়ত্ত শাসন কেন গঠন করা হলো? যেন এই অঞ্চলের প্রত্যেকটা জনগণের যে কথা, সে কথাগুলা সরকার জানতে পারে। অর্থাৎ ওই অঞ্চলের প্রত্যেকটা সমস্যা যেন সমাধান করা সহজ হয়। ফলে তাই হচ্ছে কি করা হয়, এই স্থানীয় যে মানুষজন আছে এদের দিয়েই ওই অঞ্চলটা শাসন করা হয়। কেননা ওই মানুষজন জানে যে এই অঞ্চলে কি কি সমস্যা, এবং ওই মানুষজন যেহেতু ওই অঞ্চলে থাকে, ওই অঞ্চলের যে সমস্যাগুলো ভালোভাবে জানে এবং তাদের সাথে কি কি করতে পারে, সাধারণ জনগণ খুব সহজে মিশতে পারে, তাই না? আচ্ছা, তো আমরা এখানে স্থানীয় স্বায়ত্ত শাসনের সংস্থার একটা উদাহরণ টানবো, সেটা হচ্ছে ইউনিয়ন। এটা হচ্ছে গ্রামে আমরা দেখতে পাই ইউনিয়ন, আর শহর এলাকার যেগুলো, সেগুলোকে আমরা বলি পৌরসভা। অর্থাৎ ইউনিয়ন মানেরই একটা আছে পৌরসভা। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে স্থানীয় স্বায়ত্ত শাসন, যেখানে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে জনগণ নিজেরা শাসন করে। আচ্ছা, আমরা তাহলে একটা সংজ্ঞাও দেখে নিলাম। এই পর্যায়ে আমরা বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব, যে স্থানীয় যে স্বায়ত্তশাসিত যে সরকার, স্থানীয় স্বায়ত্তশাসন, এখানে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। দেখো, এই বৈশিষ্ট্যগুলো তোমরা পয়েন্ট আকারে মনে রাখবা। এখানে গ এবং ঘ প্রশ্নে থাকতে পারে, তোমাদেরকে বলতে পারে যে উপরে উদ্দীপকে মনে করা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলছে। সেই ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে তুমি একটা সংজ্ঞা দিলা, সংজ্ঞা দেওয়ার পর বৈশিষ্ট্যগুলা আলোচনা করে দিলা। আচ্ছা, কি কি বৈশিষ্ট্য দেখো তো। সুষ্ঠু ব্যবস্থা, কোনো একটা অঞ্চলের সুষ্ঠু ব্যবস্থা নির্ণয়ের জন্য কি করা হয়, এই স্থানীয় স্বায়ত্তশাসনটা প্রতিষ্ঠা করা হয়। মনে করো ময়লা আবর্জনা পরিষ্কারের কথা যদি চিন্তা করো, একটা এলাকায় যদি মানুষ ময়লা আবর্জনা ফালানোর নির্দিষ্ট জায়গা না থাকে, যদি কি হয়, মানুষের বাড়ি ঘরে ময়লা আবর্জনা জমতে থাকে, তাহলে যদি একটা সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে, তাহলে কিন্তু ওই ময়লা আবর্জনা সরানো সম্ভব না। ফলে পরিবেশ দূষণ হবে, তাই না? আচ্ছা, তো এমন সুস্থ ব্যবস্থা শুধু ময়লা আবর্জনাই না, যাবতীয় কাজ, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রেষারেষি, মারামারি, হানাহানি, জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা, অন্যান্য যে বিভিন্ন ধরনের কাজ আছে আমাদের দৈনন্দিন জীবনে, যে কাজগুলা করার জন্য আমাদের একটা সংস্থা প্রয়োজন। সেই সংস্থার মাধ্যমে, সেই সংস্থাই হলো কি স্থায়ী স্বায়ত্তশাসন। সেই সংস্থার মাধ্যমে এই কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়। স্থানীয় বা অঞ্চল ভিত্তিক সংগঠন, এটা একটা স্থানীয় সংগঠন, তাই না? এখানে মূলত একটা নির্দিষ্ট অঞ্চলের এবং ওই অঞ্চলের ওই অঞ্চলের মানুষজন কি করে একটা প্রতিনিধি পাঠায়, তাদের প্রতিনিধি পাঠানোর মাধ্যমে নিজেদেরকে শাসন করে, নিজেদের কি কি সমস্যা তাদের মাধ্যমে বলে এবং সেগুলোর সমাধানের চেষ্টা করে। তাহলে এটা একটা কিন্তু স্থানীয় বিষয়, তাই না? হ্যাঁ, অন্য অঞ্চলের মানুষ কিন্তু সেই অঞ্চলে মেম্বার চেয়ারম্যান কিন্তু নির্বাচিত হতে পারে না। কাউন্সিলর অথবা যে কাউন্সিলরের বড় পদে আছে, তারা কিন্তু অন্য অঞ্চলে কেউ নির্বাচিত হইতে পারে না, অবশ্যই তাকে ওই অঞ্চলের হতে হয়। এটা এই জন্যই স্থানীয় বলা হয়েছে। নির্বাচিত সংস্থা, এই স্বায়ত্ত শাসন যে প্রতিষ্ঠান আমরা দেখলাম, স্থানীয় স্বায়ত্ত শাসন, এটা কিন্তু একটা নির্বাচিত প্রতিষ্ঠান, তাই না? নির্বাচন ছাড়া, অর্থাৎ আমরা কি করি, জনপ্রতিনিধি নির্বাচন করি, চেয়ারম্যান মেম্বার নির্বাচন করি, কাউন্সিলর নির্বাচন করি, তাই না? আচ্ছা, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব, এদের ক্ষমতা ও কর্তৃত্ব ব্যাপক, এর কথার অর্থ হইল ওই অঞ্চলের যে মানুষজন আছে, মনে করো একটা নির্দিষ্ট অঞ্চলের মানুষ, অঞ্চলের যে মানুষ, সেই মানুষজন কি করছে, তাদের প্রতিনিধি পাঠায়া প্রতিনিধিদের কাছে নিজেদের ক্ষমতা হস্তান্তর করছে এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে থাকতে পারে। এর ফলে দেখো, ওই যে একটা স্থানীয় স্বায়ত্তশাসন, এদের উপর চাইলেই কিন্তু সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। তাই তাদেরকে বলা হয়েছে কি, ব্যাপক ক্ষমতা ও কর্তৃত্ব তাদের আছে। কোনো একটা ঝামেলা, দুই ভাইয়ের মধ্যে যখন মারামারি হয়, তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে তাদের সমাধান করে দেয়। আচ্ছা,
সরকারি নিয়ন্ত্রণ মুক্ত যে বিষয়টা আমি আলোচনা করলাম, যদিও বলা হয় সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, কিন্তু আমরা 6 নম্বরে দেখব যে কেন্দ্রীয় সরকারের উপর তারা নির্ভরশীল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যা বলে তাই তারা করে অনেকটা। অর্থাৎ কেন্দ্রীয় সরকার অনেক ধরনের উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে অনেক ধরনের বিধি নিয়ম নীতি প্রণয়ন করে, সেগুলাই মূলত তারা ফলো করে। যদিও বলা হয় তারা সরকারি নিয়ন্ত্রণ মুক্ত, কেননা হচ্ছে তারা নিজেদেরকে নিজেরা শাসন করতেছে, সরাসরি সরকার তাদেরকে হস্তক্ষেপ করে না। যেমন হচ্ছে যদি সরকার কোথায় সরাসরি হস্তক্ষেপ করে, সরকার দেখলাম আমরা যে হচ্ছে স্থানীয় শাসন ব্যবস্থা আছে, যেখানে হচ্ছে নির্বাহী কর্মকর্তারা আছে, সরকারি কর্মকর্তাদের দিয়ে যেই শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়, সেইখানে কিন্তু সরকার সরাসরি কিন্তু কি করে, হস্তক্ষেপ করে। কিন্তু এই ব্যবস্থায় সরকার সরাসরি হস্তক্ষেপ করে না, তবে কেন্দ্রীয় সরকারের উপর কিন্তু এই যে স্বায়ত্তশাসন, স্থানীয় স্বায়ত্তশাসন, এটা কিন্তু নির্ভরশীল। আচ্ছা, আমরা বৈশিষ্ট্যগুলো দেখতে পাইলাম। এক নজরে আমরা একটা হচ্ছে স্থানীয় যে স্বায়ত্তশাসন, এটার একটা কাঠামো দেখি। দেখো, গ্রাম পরিষদে আমাদের গ্রামের কথা যদি চিন্তা করি, আমরা কাকে দেখি? গ্রামে আমরা কিন্তু মেম্বারদেরকে দেখি, তাই না? মেম্বাররা হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিনিধি, তাই না? আমাদের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটর। আচ্ছা, তাহলে ইউপি সদস্য কারা? অর্থাৎ ইউনিয়ন পরিষদের সদস্য হচ্ছে আমরা যাদেরকে মেম্বার হিসেবে চিনি, তাই না? দেখো, তোমার এলাকার যে মেম্বার আছে সেই মেম্বারের কথা বলা হচ্ছে। ইউনিয়ন পরিষদের কথা যদি বলো, ইউনিয়ন পরিষদে আমরা, গ্রাম পরিষদে আমরা দেখলাম হচ্ছে মেম্বার। ইউনিয়ন পরিষদে আমরা কি দেখতে পাই? ইউনিয়ন পরিষদে আমরা চেয়ারম্যান দেখতে পাই, তাই না? আবার দেখো, উপজেলা পরিষদে আমরা সেখানেও উপজেলার চেয়ারম্যান দেখতে পাই। আবার জেলা পরিষদের চেয়ারম্যান দেখতে পাই। তাহলে আমরা দেখো এই যে কয়েক ধরনের কি দেখতে পাই, কয়েক ধরনের আমাদের কাঠামো আছে। সেই কাঠামো দেখো এখানে, এই যে কাঠামোর সাথে আমরা কি দেখতে পাই, যে স্থানীয় যে স্বায়ত্তশাসন, তার একটা অঙ্গাঙ্গিক যে একটা সম্পর্ক, সেটা আমরা দেখতে পাই। এই চারটা মনে রাখবা যখন তোমরা স্থানীয় শাসন ব্যবস্থা বা স্থানীয় স্বায়ত্তশাসন যখন ব্যাখ্যা করবে। এই চারটা ব্যবহার করলে তোমাদের অর্ধেক পেজও ভরে যাবে, আবার হচ্ছে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করার কারণে মার্কও কিন্তু বেশি পাবা। আচ্ছা, আমি কিন্তু এই থিওরি সবসময় অ্যাপ্লাই করি। তুমি যখন কোনো কিছু লেখবা, উপস্থাপন করবা, তখন অবশ্যই পেনোগ্রাফি করার চেষ্টা করবা, ছোট ছোট ভাবে কিছু আঁকার চেষ্টা করবা। যেমন হচ্ছে দুইটা মনে করো, দুইটা প্রকারভেদ তুমি লিখতেছো, কিসের প্রকারভেদ লিখতেছো সেটা লিখে টান দিয়ে যখন এভাবে লেখলা, দেখো লেখার মানটাই কিন্তু বেড়ে গেল। তো এই বিষয়টা তোমরা সবসময় লক্ষ্য রাখবা, যে যেখানে তোমরা পেনোগ্রাফি করার তোমাদের পক্ষে সম্ভব, সেটা তোমরা অ্যাপ্লাই করবা। আচ্ছা, এই পর্যায়ে আমরা কি দেখব? স্থানীয় শাসন ও স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে একটি পার্থক্য আছে, তাই না? আমরা দেখলাম যে স্থানীয় যে শাসন সেটা কিন্তু প্রশাসনিক শাসন, তাই না? অর্থাৎ সরকার কর্তৃক কর্মচারী নিয়োগের মাধ্যমে তাদের যে নীতিমালা আছে সেগুলো বাস্তবায়ন করা হচ্ছে। আর স্থানীয় যে স্বায়ত্তশাসন, সেটা কিন্তু সরকার কর্তৃক যে কর্মকর্তা দিয়ে কিন্তু সেখানে শাসন করা হচ্ছে না। সেখানে ওই অঞ্চলের যে মানুষজন আছে তারাই হচ্ছে নিজেদের রিপ্রেজেন্টেটর, অর্থাৎ নিজেদের প্রতিনিধি প্রেরণ করে ওই অঞ্চলে নিজেদেরকে শাসন করার চেষ্টা করে। অর্থাৎ তাহলে আমরা দেখলাম এই যে দুই ধরনের শাসনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে শাসন ব্যবস্থায় যে কর্মকর্তা আছে তাদেরকে নিয়োগ করে কে? সরাসরি সরকারের কর্ম কমিশন, অর্থাৎ সরকার নিয়োগ করে। কিন্তু এই স্থানীয় শাসনের যে সদস্যরা আছে এদেরকে কে নিয়োগ দেয়? নিয়োগ দেয় হচ্ছে জনগণ। তো এরা কার জন্য কাজ করে? আচ্ছা, এ পর্বে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, যে স্থানীয় স্বায়ত্তশাসন এবং স্থানীয় শাসন, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যগুলো আমরা দেখতেছিলাম। তো আমরা হচ্ছে প্রথমে সংজ্ঞাগত পার্থক্য দেখলাম, যে হচ্ছে স্থানীয় শাসন ব্যবস্থায় আমরা কি দেখি, একটা নির্দিষ্ট অঞ্চলকে শাসন করার জন্য সরকার কিছু কর্মচারী নিয়োগ দেয়, যারা কি করে সরকারের নিয়ম বিধিবিধান আছে সেগুলা সেখানে বাস্তবায়ন করার জন্য কাজ করে। আর দেখি বিপরীতে আমরা কি দেখি, দেখো বিপরীতে আমরা যেখানে দেখতেছি যে স্বায়ত্তশাসন বলতে কি বোঝাচ্ছি, স্থানীয় স্বায়ত্তশাসন বলতে স্থানীয় যে ব্যক্তিবর্গ আছে তারা হচ্ছে নিজেদের প্রতিনিধি পাঠানোর মাধ্যমে নিজেদেরকে শাসন করার যে প্রক্রিয়া, সেটাকে আমরা স্থানীয় স্বায়ত্তশাসন বলতেছি। অর্থাৎ এখানে সংজ্ঞাগত কিন্তু একটা পার্থক্য দেখতে পাইলাম। দ্বিতীয়ত আমরা কি দেখবো, যে নিয়োগ লাভ। দেখো, স্থানীয় যে স্বায়ত্তশাসন, স্থানীয় যে শাসন, সেখানে সরকার নিয়োগ দিচ্ছে, অর্থাৎ সরকারি যে কর্ম কমিশন, অর্থাৎ যেহেতু সেখানে সরকারি কর্মকর্তা ইউনো বা হচ্ছে পুলিশ অফিসার, এরা নিয়োগ পাচ্ছে, এরা কিন্তু সরকারি কর্ম কমিশনের অধীনে নিয়োগ পায়, তাই না? আর বিপরীতে দেখো,
মেম্বার যে চেয়ারম্যান তারা কি সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় না, কিন্তু তারা কিন্তু হচ্ছে ওই অঞ্চলের ওই স্থানের যে মানুষজন আছে তাদের দ্বারা নির্বাচিত হয়। আচ্ছা, নিয়ন্ত্রিত ও পরিচালিত, দেখো এই কথা যখন আমরা বলবো যে এরা কিন্তু স্থানীয় শাসন, কিন্তু স্থানীয় যে শাসন ব্যবস্থা সেখানে আমরা দেখি যে কর্মচারী কর্মকর্তাগণ কেন্দ্রীয় সরকার বা সরকারের যে হুকুম সেগুলো পালন করতেছে, কিন্তু সরকারের নির্দেশ মান্য করতেছে। কিন্তু দেখো স্থানীয় যে স্বায়ত্তশাসন আছে সেখানে কিন্তু যে মেম্বার চেয়ারম্যান আছে তারা কিন্তু ভয় পাচ্ছে যে আবার কি পুনরায় তারা নির্বাচিত হতে পারবে না পারবে না, এইটি কিন্তু অনিশ্চয়তা তাদের মধ্যে। সেজন্য তারা হচ্ছে মূলত জনগণ কর্তৃক নির্বাচিত, জনগণ কর্তৃক নিয়ন্ত্রিত, তাই না? জনগণের দ্বারা জনগণের জন্য যে শাসন ব্যবস্থা সেটা। তারপর আমরা কি দেখতে পাই, দেখো স্থানীয় শাসন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীর বেতনভোগী কর্মচারী। আচ্ছা, কিন্তু তো আমরা এখানে দেখলাম যে স্থানীয় শাসন ব্যবস্থায় যে হচ্ছে কর্মকর্তা কর্মচারী আছে সে তারা হচ্ছে কি সরকার তাদেরকে বেতন দেয়, তাই হচ্ছে তারা হচ্ছে সরকারি কর্মচারী, বেতনভুক্ত কর্মচারী। অন্যদিকে হচ্ছে আমরা যে স্থানীয় যে মেম্বার চেয়ারম্যান দেখছি এরা কিন্তু নির্বাচিত প্রতিনিধি। আচ্ছা, 5 নম্বরে আমরা যখন দেখো স্থানীয় সরকারের লক্ষ্য হচ্ছে সুশাসন ও সুরকার প্রতিষ্ঠা করা, কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের লক্ষ্য হলো স্বশাসন ও স্বসরকার, অর্থাৎ এটা নিজেরাই নিজেদেরকে শাসন করতে চায়, স্বশাসন এবং স্বসরকার। আর স্থানীয় সরকারের লক্ষ্য হচ্ছে সুশাসন ও সুসরকার, অর্থাৎ ভালো শাসন ব্যবস্থা, ভালো ব্যবস্থাকে নির্দেশ করে, কিন্তু স্বায়ত্ত শাসন বলতে নিজেদের যে শাসন ব্যবস্থা সেটাকে বোঝায়। ঠিক আছে, নিজেদেরকে নিজেরা যে শাসন করব। 6 নম্বর পদক্ষেপে দেখো যে স্থানীয় শাসন কর্তৃপক্ষ সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন, অর্থাৎ স্থানীয় যে শাসন কর্তৃপক্ষ হচ্ছে তারা সরকার কর্তৃক যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে। অন্যদিকে তারা কোনো সিদ্ধান্ত নিজেরা তৈরি করতে পারে না, কিন্তু স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান, অর্থাৎ যে স্থানীয় স্বায়ত্তশাসন, সেই প্রতিষ্ঠানের যে চেয়ারম্যান মেম্বার তারা নিজেরা কি করে, নিজেরা সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন নিজেরাই করতে পারে। স্থানীয় সরকারের কার্যক্রম পরিচালনায় জাতীয় সামগ্রিক দৃষ্টিকোণ থেকে তারা চিন্তা করে, এটা কেন্দ্র থেকে আসে, তাই না? স্থানীয় যে সরকার ব্যবস্থা সেটা পরিচালনা করতে গেলে অবশ্যই জাতীয় চিন্তা করতে হবে তাদেরকে। সেখানে যে বরাদ্দ দিবে বা সেখানে কয়জন হচ্ছে পুলিশ পাঠাবে, কয়জন পুলিশ প্রয়োজন, এই বিষয়টা জাতীয়ভাবে চিন্তা করা হয়, তাই না? আচ্ছা, অন্যদিকে দেখো স্থানীয় যে স্বায়ত্তশাসন আছে সেই স্বায়ত্তশাসনের কথা যদি চিন্তা করো, সেখানে আমরা কি দেখি যে সরকারের কার্যক্রমে স্থানীয় বৈশিষ্ট্যগুলি বেশি করে প্রতিফলিত হয়। তাহলে দেখো সরকারের যে কার্যক্রম, সেখানে সরকারি কার্যক্রমে স্থানীয় যে সমস্যা আছে সেগুলাই মূলত মূল ফোকাস পয়েন্ট, পুরা হচ্ছে জাতি না, ওই স্থানের যে সমস্যা সেটাই হচ্ছে মূল ফোকাস পয়েন্ট, সেটা সমাধান করা। 8 নম্বরে আমরা দেখতে পাই যে স্থানীয় শাসন ব্যবস্থায় সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য থাকে সরকারি নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা। অপরদিকে স্বায়ত্তশাসিত যে স্থানীয় স্বায়ত্তশাসন আছে তাদের লক্ষ্য থাকে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করা যায়, নিজেদের যে অঞ্চলটা আছে সেই অঞ্চলের জন্য ভালো কিছু করা যায়। আমরা ইতিপূর্বে স্থানীয় শাসন ব্যবস্থা এবং স্থানীয় স্বায়ত্তশাসনের মধ্যে যে পার্থক্য সেটা দেখতে পেলাম। তো আমরা এই পর্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসনের যে গুরুত্ব আছে সেই গুরুত্বটা আলোচনা করব। তো খ নম্বরের একটা প্রশ্ন সবসময় থাকবে যে গণতন্ত্রের সাথে স্থানীয় শাসনের যে একটা গুরুত্ব আছে বা একটা সম্পর্ক আছে সেটা আলোচনা করো। চলো আমরা সেটা সামনে দেখবো আলোচনা করতে গিয়ে। তো প্রথম কথায় আমাদের দিয়ে দিছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বারা স্থানীয় সমস্যার সমাধান করার সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ যে অঞ্চলে স্থানীয় স্বায়ত্তশাসন কথা যখন আমরা চিন্তা করব, কোনো একটা অঞ্চলে চেয়ারম্যান মেম্বার যখন ওই অঞ্চলের জনগণ দ্বারা নির্বাচিত হবে, তারা কিন্তু ওই অঞ্চলের সমস্যাগুলো সম্পর্কে অবহিত থাকবে এবং এটা কিন্তু একটা গণতান্ত্রিক ধারা। কি ধারা? যে গণতান্ত্রিক ধারা এই যে আমি নিজেকে শাসন করার জন্য নিজে কি করলাম, প্রতিনিধি প্রেরণ করলাম এবং সেই প্রতিনিধি আমার সব সমস্যা সম্পর্কে ওয়াকিফ হল, অর্থাৎ জানার কারণে তিনি আমার সমস্যাটা দ্রুত সমাধান করতে পারেন। অর্থাৎ সরকারের সাথে জনগণের যে সম্পৃক্ততা সেটা কিন্তু এই যে স্থানীয় স্বায়ত্তশাসন এখানে কিন্তু বেশি দেখা দিচ্ছে, যেটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য, তাই না? আচ্ছা, 2 নম্বরে দেখো স্থানীয় জনগণের মনে গণতান্ত্রিক শাসনের প্রতি আস্থা ও আগ্রহের সৃষ্টি হয়। কেন আগ্রহের সৃষ্টি হয় এবং আস্থার সৃষ্টি হয়? কারণ তারা দেখে
তাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য তারা নিজেরাই প্রতিনিধি প্রেরণ করতেছে এবং সেই প্রতিনিধিরা তাদের সমস্যার সমাধান করে আসতেছে। যে কারণ হচ্ছে ওই সমস্যাটা কিন্তু ওই প্রতিনিধিরও সমস্যা, তাই না? এই জন্য তাদের আস্থা এবং আগ্রহের সৃষ্টি হয়। স্থানীয় জনগণের হাতে সমস্যা সমাধানের ক্ষমতা থাকায় সময়ের ও খরচের অপচয় কম হয়। দেখা গেছে মনে করো অনেক সময় দুই ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে মারামারি হয়েছে, সেটা নিয়ে যদি সুপ্রিম কোর্ট হাইকোর্ট করে তাহলে অনেক বছর, কয়েক বছর, প্রায় 5-7 বছরের বেশি লেগে যাবে সেটা সমাধান হইতে। কিন্তু সেই সমস্যা সমাধান করতে যদি স্থানীয় স্বায়ত্তশাসনের যে সরকার যেই কাঠামো আছে, চেয়ারম্যান মেম্বার এদের সমন্বয়ে যদি সেটা সমাধান করতে পারে, সেটা খুব 1-2 বৈঠকের মাধ্যমে সেটা সমাধান সম্ভব। স্থানীয় যে জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার ঘটে। অর্থাৎ রাজনৈতিক চেতনা বলতে কি, নিজের অধিকারকে কিভাবে পাওয়া যায়, এই অধিকার মনা তখন মানুষ হয়ে যায়। কেন হয়ে যায়? কারণ সে কি করে, তার যে প্রয়োজন, সেই প্রয়োজনেই কিন্তু সে কি করে, তার যে এলাকা, গ্রাম, সে গ্রামে একজন মেম্বার সে নির্বাচন করে এবং মেম্বারকে বলে, দেখো আমার গ্রামে এই সমস্যা, তো এই সমস্যাগুলো তুমি সমাধান করো। অর্থাৎ মেম্বারকে সে যখন নির্বাচন করে তখন মেম্বার তার কাছে কি হয়ে যায়, দায়বদ্ধ হয়ে যায়। অর্থাৎ মেম্বারকে তখন সে চায় যে মেম্বারকে সে তখন কি করবে, মেম্বারকে তার কাজে সে নিয়োজিত করবে, তাই না? আচ্ছা, তার কাজ করিয়ে নিবে। 5 নম্বর দেখো কি বলছে, যে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা বৃহত্তর শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে আগ্রহী হয়ে ওঠে। দেখো যখন একটা মানুষ একটা মানুষ কি করে, প্রথমে মেম্বার নির্বাচন হয়, পরে চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান, এভাবে একটা পর্যায়ে গিয়া একবারে রাষ্ট্রের যে হচ্ছে সংসদ, সেই সংসদ ব্যবস্থায় গিয়ে সে বসে যায়। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা মানুষ কি হয়, সময়ের প্রবর্তনে কি হচ্ছে, এই যে স্থানীয় স্বায়ত্ত শাসনে যখন সে হচ্ছে অংশগ্রহণ করতেছে, তখন তিনি একজন যোগ্য নেতৃত্বের অধিকারী হলে পরবর্তীতে তিনি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়। 7 নম্বরে দেখো, প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি কার্যকরী হওয়ায় কেন্দ্রীয় সরকারের কাজের বোঝা কমে যায় এবং সময়ের অপচয় কম হয়। দেখো কেন্দ্রীয় সরকার চাইলেই কিন্তু বিভিন্ন সব বাংলাদেশের যে সব স্থান আছে, সব স্থানকে একসাথে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারে না। ফলে স্থানীয় স্বায়ত্তশাসন যদি থাকে, ওই অঞ্চলে যে সমস্যাগুলো স্থানীয় স্বায়ত্তশাসন ওই স্বায়ত্তশাসনের মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব হয়, তাই না? তাই এই যে এখানে একটা বিকেন্দ্রীকরণ নীতি হইল না। বিকেন্দ্রীকরণ নীতিটা কি, যে কেন্দ্রীয় সরকার তার ক্ষমতা নিজের কাছে রাখলো না, কেন্দ্রীয় সরকার এই দায়িত্বগুলা প্রত্যেকটা স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠানগুলোকে দিয়ে দিল, চেয়ারম্যান মেম্বারকে দিয়ে দিল, ফলে তার দায়িত্বভার কমলো। ফলে দেখো সরকার চাইলেই কিন্তু পারে না যে প্রত্যেকটা অঞ্চলে গিয়ে গিয়ে কি করবে, সে তথ্য সংগ্রহ করবে অথবা তাদের উন্নয়নের জন্য কাজ করবে অথবা তাদের কাছ থেকে কর সংগ্রহ করবে। এইটা সরকার কিভাবে করে, তার প্রতিনিধি অর্থাৎ সরকার তার যে ক্ষমতা সেটা বিকেন্দ্রীকরণ করলো কিসের মাধ্যমে, ওই স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে। ফলে স্থানীয় স্বায়ত্তশাসন অর্থাৎ মেম্বার এবং চেয়ারম্যান কি করতেছে, সহজেই এই সমস্যাগুলো সমাধান করতে পারতেছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতে পারতেছে, বিভিন্ন ধরনের কর ইত্যাদি সংগ্রহ করতে পারতেছে। এই কাজগুলো হচ্ছে কার কাজ? সরকারের কাজ, কেন্দ্রীয় সরকারের কাজ। কিন্তু এই ক্ষমতাগুলো যখন স্থানীয় স্বায়ত্তশাসনের কাছে কি করে দিল, এই বিকেন্দ্রীকরণ করে দিল, তখন কেন্দ্রীয় সরকারের মাথায় থেকে একটা বোঝা কমে গেল। স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে কেন্দ্রীয় সরকার প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত সমস্যা ও জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হয়। দেখো স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে অর্থাৎ চেয়ারম্যান মেম্বার কিন্তু ওই এলাকার যে সমস্যা সেটা সম্পর্কে বেশি ওয়াকিবহাল থাকেন। তাই তিনি কিন্তু যে মূল সরকার, সেই কেন্দ্রীয় সরকার তাকে অবহিত করতে পারেন, জানাতে পারেন যে আমার অঞ্চলে এই সমস্যা। সুষ্ঠু জনমত গড়ে ওঠে এবং তা সরকারকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। দেখো যেহেতু হচ্ছে আমার এলাকায় যে হচ্ছে মেম্বার, সে আমার আশেপাশে বসবাস করে, ফলে তার সাথে আমার সবসময় দেখা হয় এবং আমি আমার মনোভাব প্রকাশ করতে পারি, দেখো আমার এই সমস্যা, তখন তিনি আমাকে সাহায্য করতে পারেন। ফলে সুষ্ঠু জনমত তৈরি হওয়ার ফলে দেশটা কিন্তু সুশৃঙ্খলভাবে চলতে পারে। বৃহদায়তন এবং বিপুলায়তন জনগোষ্ঠী সম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্থানীয় স্বায়ত্তশাসন খুবই উপযোগী, এটা আমরা বুঝি, তাই না? দেখো যদি জনসংখ্যা বেশি হয়, সেই ক্ষেত্রে স্থায়ী স্বায়ত্তশাসন থাকলে সেই অঞ্চলটা কিন্তু কাভার করা খুবই ইজি, সেই অঞ্চলটা শাসন করা খুবই ইজি। কিন্তু স্থায়ী স্বায়ত্তশাসন না থাকলে কেন্দ্রীয় সরকারের পক্ষে সেই দায়িত্বটা পুরা বহন করা কিন্তু সম্ভব না। আচ্ছা, এই যে আমরা একটা প্রশ্নের কথা বলছিলাম, যেটা আমরা খ নম্বরে দেখব প্রায়, যে গণতন্ত্র ও স্থানীয় শাসনতন্ত্রের কথা আমরা বলবো এখানে, তাই না? যে গণতন্ত্রের সম্পর্কে স্থানীয় স্বায়ত্তশাসনের যে একটা সম্পর্ক আছে সেটা কেমন।
তো আমরা সেটা বলি। দেখো লর্ড ব্রাইস এই কথা বলছেন যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে স্থানীয় স্বায়ত্তশাসন হলো গণতন্ত্রের সূতিকাগার। গণতন্ত্রের সূতিকাগার কেন বলছেন? গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? গণতন্ত্র বলতে বুঝি জনগণের দ্বারা আর কি নির্বাচিত, এবং জনগণের দ্বারা নির্বাচিত জনগণই নিজেদেরকে যে শাসন করতেছে সেই শাসন ব্যবস্থা কিন্তু আমরা বলি। অর্থাৎ জনগণের দ্বারা নির্বাচিত, জনগণকে শাসন করার জন্য, জনগণের কল্যাণের জন্য জনগণকে শাসনের যে প্রক্রিয়া সেটাকে আমরা গণতন্ত্র বলি, তাই না? আব্রাহাম লিঙ্কনের ভাষায়। তো দেখো স্থানীয় যে স্বায়ত্তশাসন অর্থাৎ চেয়ারম্যান মেম্বারের যে প্রক্রিয়া, সেখানে তুমি কিন্তু নিজের যে এলাকাকে চেয়ারম্যানকে নিজে নির্বাচিত করছো, ফলে তোমার যে সমস্যা সে যদি সমাধান না করে তাকে পতন ঘটায় তুমি আরেকজন মেম্বার চেয়ারম্যান নির্বাচন করতেছো। ফলে এই ভয়ে কি করে মেম্বার চেয়ারম্যান তোমার যে সমস্যা, তোমার যেই কাজ, তোমার জন্য যে কাজ করবে, তোমার উন্নয়নে যে কাজ করবে সেই দিকে তাগিদ পায়। এবং তোমার সাথে একেবারে কি হয় দেখো, মেম্বার আর একবারে সাধারণ জনগণ একসাথে বসবাস করে না। ফলে কি হয় দেখো, এই যে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে হচ্ছে দাবি দাওয়া ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুব সহজেই সমাধান হইতে পারে। কেন হইতে পারে? কেননা জনগণের দ্বারাই তো সেই প্রতিনিধিগুলো নির্বাচিত। আর যদি জনগণের কথা না শুনে তাহলে গেট আউট। ওকে। তাই বলা হচ্ছে যে গণতন্ত্র এবং স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এরা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে স্থানীয় স্বায়ত্তশাসন হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। এই 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 অংশে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো আমরা ইউনিয়ন পরিষদ নিয়ে আলোচনা করব। ইউনিয়ন পরিষদ বলতে আমরা কি বুঝতেছি? যে স্থানীয় স্বায়ত্তশাসনের অন্যতম একটা অংশ। গ্রামে আমরা এটা দেখে থাকি, তাই না? গ্রামীণ পরিবেশে আমরা কি দেখব? গ্রামে যে একটা গ্রাম বা আমাদের হচ্ছে যে অঞ্চলটা শহরে না এমন একটা অঞ্চল যে গ্রামীণ অঞ্চলে আমরা দেখতে পাবো যে সেখানে কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। কয়েকটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদে সেখানে আমরা মেম্বার, চেয়ারম্যান ইত্যাদি নির্বাচন করার মাধ্যমে নিজেদেরকে শাসন করে থাকি। নিজেদের কাজের জন্য মূলত এই কাজটা আমরা করে থাকি, নিজেদের সহযোগিতার জন্য। তো এখানে আমাদের কাঠামোটা কি? এই যে ইউনিয়ন পরিষদের গঠন, আমরা প্রথমে দেখব ইউনিয়ন পরিষদের গঠনটা কি। তো গঠন যদি চিন্তা করো তাহলে দেখবা ইউনিয়ন পরিষদে আমরা দেখি যে হচ্ছে একটা ইউনিয়ন পরিষদকে আমরা 9টা ওয়ার্ডে বিভক্ত করি। কয়টা ওয়ার্ড? 9টা ওয়ার্ডে বিভক্ত করি। আমরা যখন 9টা ওয়ার্ডে বিভক্ত করি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে আমরা কি নেই? প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে মেম্বার নির্বাচন করি আবার। অর্থাৎ 9টা ওয়ার্ড থেকে আমরা মেম্বার পাইলাম হচ্ছে 9 জন, একজন হচ্ছে আমরা কি পাই? চেয়ারম্যান পাই। এটা কিন্তু আমরা সরাসরি ভোটের মাধ্যমে, সবাই কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচন করি, তাই না? একজন কি পাই? একজন হচ্ছে আমরা চেয়ারম্যান পাচ্ছি। এবং দেখো আরো আছে, আমরা 3 জন সদস্য পাচ্ছি। কিভাবে? দেখো এই যে এখানে আমরা 9টা ওয়ার্ড সৃষ্টি করছি না, প্রতি 3টা ওয়ার্ড থেকে একজন করে নারী সদস্য আমরা নির্বাচন করি। এটাও নির্বাচন, অর্থাৎ তিনটাই কিন্তু নির্বাচন। ফলে এখানে দেখো 9টা থেকে আমরা 9টা ওয়ার্ড থেকে তিনজন নারী সদস্য নির্বাচন করি। দেখো ফলে আমাদের মোট টোটাল সংখ্যা হচ্ছে 13। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। এই যে গঠন কাঠামো, 9 জন মেম্বার, একজন চেয়ারম্যান এবং 3 জন নারী মেম্বার, এদের নিয়ে যে পরিষদ গঠন করা হয় সেটা কিন্তু এদের নিয়ে কিন্তু মূলত এই ইউনিয়ন পরিষদটা গঠন করা হয়। তো দেখো, তো চেয়ারম্যানের পরে কিন্তু এই সদস্যগুলোর অবস্থান, এই বিষয়টা এখানে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। অবশ্যই তোমরা চিত্র ব্যবহার করে ব্যাখ্যা করবা। তারপর দেখো তাদের কিন্তু একজন সচিব থাকে। দেখবা তোমরা অনেক সময় যখন চেয়ারম্যান অফিসে যাও, যিনি তোমাদের হচ্ছে বিভিন্ন ফাইলপত্রে কাজ করেন তিনি হচ্ছে মূলত সচিব, অর্থাৎ তিনি ফাইলপত্র ঘাটাঘাটি করেন। আচ্ছা, সচিবের নিচে কিছু অফিস সহকারী থাকতে পারে, অথবা তাদের নিচে কিছু গ্রাম পুলিশ থাকতে পারে। এই হচ্ছে দেখো ইউনিয়ন পরিষদের কাঠামো। এই ইউনিয়নের পরিষদের যে কাঠামো আছে, এই কাঠামোর মাধ্যমে মূলত ইউনিয়নে যত ধরনের সমস্যা সমাধান করা হয়, যত ধরনের উন্নয়নমূলক কাজ আছে সেগুলোও করা হয়। সরকার কর্তৃক বিভিন্ন ধরনের নির্দেশনা থাকলে সেগুলোও তারা দেখে থাকে। আচ্ছা, আমরা এই পর্বে দেখব, আমরা মূলত ইউনিয়ন পরিষদের গঠনটা দেখলাম। এই পর্বে আমরা আলোচনা দেখব যে ইউনিয়ন পরিষদের লক্ষ্য উদ্দেশ্য কি। তো এই প্রসঙ্গগুলো তোমরা কিন্তু জানো, ইউনিয়ন পরিষদ কেন গঠন করা হয়? আমাদের কাজের সুবিধার জন্য, তাই না? আমাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করার জন্য, বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে বের হওয়ার জন্য, এবং সুষ্ঠুভাবে নিরাপদে থাকার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো এখানে বলা হবে, তোমরা কিন্তু জানো। দেখো গ্রাম বা পল্লীর শ্রীবৃদ্ধি, অর্থাৎ
গ্রাম বা পল্লীর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কাজ করা হয়। গ্রামীণ বা পল্লীর জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হয়, তাই না? গণতান্ত্রিক প্রতিষ্ঠা কি? অর্থাৎ নিজেদেরকে নিজেরাই যে শাসন করবে সেই একটা প্রক্রিয়া তারা সেখানে ডেভেলপ করে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ডেভেলপ করে। গ্রামীণ বা পল্লীর জনগণের স্বশাসন প্রতিষ্ঠা করা হয়, যেটা আমরা আবারও বললাম। 4 নম্বরে দেখো, পল্লী জনগণের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটানো হয়। দেখো আমরা জানি না যে হচ্ছে যারা গ্রামে একবার হচ্ছে মেম্বার নির্বাচন করে ভালো সে যদি সৎ আচরণ এবং যোগ্য হয়, ওইখানে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নিয়ে একটা পর্যায়ে সে চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান সে চেয়ারম্যান হিসেবে সে দাঁড়ায়। চেয়ারম্যানে ভালো করলে অবশ্যই দেখা যায় আবার সে উপজেলার যে চেয়ারম্যান সে চেয়ারম্যানে গিয়ে দাঁড়াইছে, সেই চেয়ারম্যানে যদি সে ভালো করে আবার দেখা যায় সে রাষ্ট্রীয় পর্যায়ে যে চেয়ারম্যান অর্থাৎ ওই জেলা কেন্দ্রিক যে চেয়ারম্যান সেখানে গিয়ে সে ভালো করতেছে, ফলে দেখা যায় যে তার এখানে নেতৃত্বের যে গুণাবলী সেটা বিকশিত হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডের স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা, মূলত কেন্দ্রীয় সরকার কর্তৃক কিন্তু তারা বিভিন্ন ধরনের বরাদ্দ পেয়ে থাকে, সেই বরাদ্দ অনুযায়ী ওই অঞ্চলের কি করে, ওই অঞ্চলে উন্নয়ন সাধনের জন্য জনগণকে সম্পৃক্ত করে, জনগণের সাথে কাজ করে। জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা করে। জবাবদিহিমূলক স্থানীয় শাসন কেন? কারণ হচ্ছে আমরা যদি আমাদের কথা যদি না শুনে, আমাদের সমস্যা যদি মেম্বার চেয়ারম্যান না সমাধান করে, তাহলে আমরা তাদেরকে কি করব? এই যে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, এর জন্য তারা আমাদের কাছে জবাবদিহি করতে বাধ্য। গণসচেতনতার বিকাশ ঘটানো। দেখো আমরা চিন্তা করি একটা সেন্স থেকে যে যেহেতু আমরা নির্বাচিত করছি তাদেরকে, যদি তারা আমাদের কাজ না করে তাহলে তাদেরকে আমরা রাখবো না। এই বিষয়ে আমাদের প্রতি তারা ফোকাস না করলে আমরা তাদেরকে রাখতে চাই না, অর্থাৎ আমরা সেই দিক থেকে সচেতন, অর্থাৎ আমাদের মধ্যে একটা গণসচেতনতা বিকাশ ঘটলো। আবার দেখো স্থানীয় স্বায়ত্ত শাসনের কি দেখা যায় যে তারা কি করে, স্থানীয় স্বায়ত্ত শাসনের যে হচ্ছে চেয়ারম্যান মেম্বার আছে, অনেক সময় তারা বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করে বা টিকার আয়োজন করে বা হচ্ছে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। তারা আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানায় যে হ্যাঁ তোমরা হচ্ছে সচেতন থাকো। বিষয়টা কেমন একটা উদাহরণ দেই, আমরা মাঝে রাসেল ভাইপার সাপের একটা উপদ্রব দেখলাম এবং দেখলাম যে সব গ্রামে গ্রামে ইউনিয়ন পরিষদ করতে কি করলো, মাইকিং করলো, যে হচ্ছে মানুষ যাতে হচ্ছে ওই রাসেল ভাইপার সাপ সম্পর্কে জানতে পারে, এর ক্ষতিকর প্রভাব থেকে মানুষ বাঁচতে পারে। 8 নম্বরে আমরা দেখলাম শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ঘটানো, অর্থাৎ আমরা দেখলাম কেন্দ্রীয় সরকার সারা দেশকে শাসন করতেছে, তাদের পক্ষে কিন্তু এই ব্যয়ভার গ্রহণ করাটা অনেক কষ্টে। তো সেই ক্ষেত্রে এটা বিকেন্দ্রীকরণ করে যদি স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা যায়, তাহলে ওই অঞ্চলে যে একেবারে অ্যাকুরেট যে সমস্যা সেটা ফাইন্ড আউট করা আমাদের পক্ষে সম্ভব হবে। স্থানীয় পর্যায়ে স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন এবং সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব, তাই না বলো? স্থানীয় নেতৃত্ব থাকার ফলে কি করতে পারবো, ওই অঞ্চলের যে স্বশাসন এবং সুশাসন সেটা কিন্তু সম্ভব। ওই অঞ্চলে মানুষ কি চায়, নিজেদের গ্রামকে কিন্তু সবসময় উন্নত করতে চাবে, অবনতির দিকে ঠেলে দিবে না। তারপর দেখো চেয়ারম্যান ও সদস্য পদের যোগ্যতার এবং অযোগ্যতার কথা যদি চিন্তা করি, যে চেয়ারম্যান এবং মেম্বার কারা কারা নির্বাচন হইতে পারবে এবং কারা কারা পারবে না, তাহলে আমরা প্রথমে দেখব তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হইবে। বাংলাদেশের নাগরিক না হইলে তাকে আমরা চেয়ারম্যান বা মেম্বার বানাচ্ছি না। 18 বছর বয়স হলে একজন নাগরিক ইউনিয়ন পরিষদের সদস্য এবং 25 বছর বয়স হলে চেয়ারম্যান পদে সে নির্বাচন করতে পারে। অর্থাৎ মেম্বার হইতে হইলে অন্তত 18 বছর লাগবে, কিন্তু চেয়ারম্যান হইতে হইলে অন্তত 25 বছর লাগবে। এগুলো কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখো চেয়ারম্যান পদপ্রার্থীকে ইউনিয়নের যে কোনো ওয়ার্ডের এবং সদস্য পদপ্রার্থীকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটাধিকার যে আছে, ভোটের যে তালিকা আছে সে তালিকাভুক্ত হতে হবে। কি বললো কথাটা, যে মনে করো কোনো একটা অঞ্চলের কোনো একটা ইউনিয়নের কি হবে, কোনো একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান হবেন, সেই চেয়ারম্যানটা যে কোনো ওয়ার্ডের হইতে পারেন, ওই অঞ্চলের যে কোনো ওয়ার্ডের সে চেয়ারম্যান হইতে পারে, যে কোনো ওয়ার্ডের একজন সদস্য হইতে হবে তাকে। অন্য কোনো অঞ্চলের সদস্য হইলে হবে না, অন্য কোনো ইউনিয়নের সদস্য হইলে তাকে হবে না, ওই অঞ্চলের যে কোনো ওয়ার্ডের একজন সদস্য হতে হবে। আবার ওই অঞ্চলে যে মেম্বার নির্বাচন করব, তখন এই অঞ্চল থেকে যে মেম্বার নির্বাচন করব, তখন আমাদেরকে এই অঞ্চলের একজন সদস্য লাগবে। এই অঞ্চলের সদস্যই কেবল এই অঞ্চলের মেম্বার হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন, এই কথাটা এখানে বলা হয়েছে। দেখো যদি কোনো আদালত কর্তৃক কোনো দ্বন্দ্বিত থাকে, অন্তত সেই দ্বন্দ্ব যদি মনে করো 2 বছরের হয়, ফৌজদারি মামলা যদি সেটা হয়, মারামারি মামলা 2 বছর যদি হয়, 2 বছর যদি হয়, তবে কি দেখবো আমরা যে 2 বছর সাজা প্রাপ্তির পরেও তাকে অবশ্যই কমপক্ষে 5 বছর অতিক্রম না হলে তাকে আমরা কি করব না,
নির্বাচিত করব না, অর্থাৎ 2 বছর সে সাজা পাইছে, এরপরেও আমরা তাকে অন্তত 5 বছরের মধ্যে আর নির্বাচনে রাখবো না। বা সে দেউলিয়া ঘোষণা করছে, সে অনেকের কাছে মনে করো ঋণী, দেউলিয়া ঘোষণা করছে, মানে অনেকের যে ঋণ সে ঋণ দিবে না, আর এই ক্ষেত্রেও তাকে আমরা 5 বছরের ভিতরে আর নির্বাচনে আনবো না। আচ্ছা, সরকারের কোনো লাভজনক পদেও যদি সে থাকে তাহলেও তাকে আমরা ইউপি চেয়ারম্যান অথবা ইউপি মেম্বার হিসেবে নিয়োগ দিতে পারি না। তো আমরা এই পর্বে দেখলাম যে চেয়ারম্যান ও সদস্য পদের যোগ্যতা এবং অযোগ্যতাগুলো আলোচনা করলাম, এবং এদেরকে যদি আমরা অপসারণ করতে চাই তাহলে আমাদের কি কি প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করি। দেখো, যদি এরা কোনো কারণে ক্ষমতার অপব্যবহার করে কাউকে মারামারি, তারা তো হচ্ছে বিচার আচার করতে পারে। আমাদের কাছে কিন্তু যদি অন্যায়ভাবে কারো জমি দখল করে বা কারোর সাথে মারামারি করে, খুন করে ইত্যাদি কারণে কিন্তু তাদেরকে আমরা ক্ষমতাচ্যুত করতে পারি। কারোর সাথে যদি অসদাচরণ করে, অসদাচরণে যে দোষী সাব্যস্ত হয়, মনে করো কাউকে যৌন হয়রানি করছে, সেক্ষেত্রে তাকে কি করতে পারি, আমরা অপসারণ করতে পারি। তহবিল, অর্থাৎ গ্রামের যে তহবিল বা ইউপি অফিসের যে তহবিল, সেখানে যদি আত্মসাতের কোনো সুযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা তাদেরকে কি করতে পারি, তাদেরকে অপসারণ করতে পারি। দেখো, অনেক ক্ষেত্রে মানসিক বা দৈহিকভাবে যদি তার অসুস্থ হয়ে পড়েন, তখনই আমরা নতুন একজন চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে পারি। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যদি দোষী সাব্যস্ত হয় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য, তখন তাকে আমরা কি করতে পারি, তখন আমরা তাকে অপসারণ করতে পারি। আইনসঙ্গত কারণ ব্যতীত পরপর পরিষদের 3টি কার্য দিবসে যদি সে অনুপস্থিত থাকে, 3টা কার্য দিবসে যদি সে অনুপস্থিত থাকে, তখনও আমরা কি করি, তাকে অপসারণ করতে পারি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো, চেয়ারম্যান ও সদস্যগণের কার্যকালের মেয়াদ কত বছর। সাধারণত আমরা 5 বছর দেখে থাকি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। অর্থাৎ যখন থেকে তারা হচ্ছে নির্বাচন হওয়ার পর যেই দিবস থেকে কাজ শুরু করবে, সেই দিবস থেকে তারা 5 বছর কি করতে পারবে, সেখানে স্থায়ী থাকতে পারবে, যদি না কোনো উল্টাপাল্টা করে আর কি। আচ্ছা, তবে তারা কিন্তু চাইলেও স্বেচ্ছায়ও পদত্যাগ করতে পারে, তাই না? আচ্ছা, আমরা এই পর্বে ইউনিয়ন পরিষদের কার্যাবলী নিয়ে একটু আলোচনা করি, যে বিষয়গুলো তোমরা জানো অলরেডি। পয়েন্টগুলো মনে রাখবো, জাস্ট ব্যাখ্যা নিজেরা করে নিবা। পরীক্ষার খাতায় তোমরা পয়েন্টগুলো হচ্ছে মাথায় রাখবা, এটা হচ্ছে তোমাদের কাজ। দেখো, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে তারা। কি কি করে থাকে, যেমন হচ্ছে রাস্তাঘাট, সেতু, পুল, কালভার্ট নির্মাণ বা বিভিন্ন ধরনের রাস্তাঘাট সংস্করণ, হচ্ছে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো ইত্যাদি বিভিন্ন ধরনের কি করে, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ তারা করে থাকে। জনগণের স্বাস্থ্য রক্ষার জন্য সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, তারপরে বিভিন্ন ধরনের রোগ নিরাময় করার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন করতেছে। তারপরে কি করতেছে, দেখো, টিকাদান কর্মসূচিকে অনেক সময় বাধ্যতামূলক করতেছে। সংক্রামক ব্যাধি যেন না ছড়িয়ে যায়, এই জন্য টিকাদান কর্মসূচিকে অনেক সময় বাধ্যতামূলক করতেছে। অনেক সময় কি দেখা যায় যে ইনজেকশন সরবরাহ তারা করতেছে, বিভিন্ন ধরনের প্রতিরোধক খাদ্যদ্রব্যে যেন ভেজাল না দেয়, সেই বিষয়টাও তারা দেখতেছে। আবার দেখো, বিশুদ্ধ পানির জলের ব্যবস্থাও কিন্তু তারাই করতেছে। তাহলে দেখো, জনগণের যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু তারা দেখে, এবং রোগ যেন জনগণকে, ওই অঞ্চলের জনগণকে না আক্রান্ত করতে পারে, সেই জন্য তারা কাজ করে, তাই না? আচ্ছা, আরেকটা দেখলাম যে জনগণের সুবিধার্থে পাঠাগার স্থাপন, পার্ক, উদ্যান, খেলার মাঠ ইত্যাদি তারা কি করে, তৈরি করে। বিনোদনের স্থান, রিক্রুটমেন্ট। আচ্ছা, প্রাকৃতিক দুর্যোগের সময় যখন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে তারা কি করে, সহায়তা করার চেষ্টা করে। তারা কি বলে যে সরকারের কাছে তখন অনুদান চায়, দেখো যে আমার এই অঞ্চলে এতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এদেরকে চিকিৎসা দেওয়া দরকার, এদেরকে একটা পুনর্বাসন কষ্ট দেওয়া দরকার। আচ্ছা, জন্ম মৃত্যুর যে রেজিস্ট্রেশন, কবরস্থান ও শ্মশান ঘাটের রক্ষণাবেক্ষণ করে থাকে। অর্থাৎ সামাজিক যে কার্যক্রম আছে, সেই কার্যক্রমগুলো যেন সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু তারা কাজ করে। গ্রামীণ শিল্প, কুটির শিল্প, সমবায় আন্দোলন ইত্যাদি বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে মনে করো যৌতুক প্রথার বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে তারা সক্রিয় থাকে। তারা এমন মানুষ যেন যৌতুক নিয়ে একজন আরেকজনকে শোষণ না করে, সে বিষয়টা দেখার জন্য তারা সবসময় কি থাকে, সচেতন থাকে। তাহলে আমরা দেখলাম ইউনিয়নের পরিষদের কিছু কার্যাবলী দেখলাম, যেটা হচ্ছে উন্নয়নমূলক কাজ। দেখো, আমরা তারপর রাজস্ব সংক্রান্ত কাজের কথা যদি চিন্তা করি, অনেক সময় দেখবা টোল ফি ইত্যাদি, এটা কিন্তু হচ্ছে আমরা সাধারণত দেখি না। কি দেখি আমরা মাঝে মাঝে আমাদের বাড়ির যে একটা কর আছে, আমরা যেটাকে কি বলি, ভূমিকর বা বাড়ির একটা কর, এই করগুলা কে উঠাই থাকে, এই করগুলা মূলত চেয়ারম্যানের কর্মকর্তারা উঠাই থাকে, তাই না?
এটাকে আমরা রাজস্ব সংক্রান্ত কাজ বলতেছি। কৃষি সংক্রান্ত কিছু কাজের কথা যদি বলো, যে কৃষক, আমরা কিন্তু দেখি যে সরকার কৃষককে সারের ভর্তুকি দিচ্ছে, অর্থাৎ অনেক সময় আহ, কৃষককে ভালো পরামর্শ, ভালোভাবে প্রশিক্ষণ দেওয়ার যে উদ্যোগ, সেগুলোও কিন্তু এই ইউনিয়ন পরিষদের এই ইউনিয়নের পরিষদের যে হচ্ছে টিম আছে তারা নিয়ে থাকে। বিচার সংক্রান্ত কাজ বললাম না আমরা সবসময়, যে যখন দেখি এলাকায় মারামারি হানাহানি হয়েছে, এই সমস্যাটা কে সমাধান করে দেয়? ওই ইউপি চেয়ারম্যান বসে কি করে একটা বৈঠক ডেকে সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ডেকে। শান্তি রক্ষা সংক্রান্ত কাজ, এলাকায় কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না হয়, কোনো ধরনের ডাকাতি চুরি ইত্যাদি যেন না হয়, এই জন্য তারা প্রহরী বা নিজেদের কিভাবে শান্তি রক্ষা করা যায় সেই বিষয়গুলো নিয়েও কাজ করে। সেবামূলক কাজের কথা যদি বলো, যারা হচ্ছে বিপদগ্রস্ত, যাদের হচ্ছে আর্থিকভাবে অনটন আছে, তাদেরকে কি করে সহায়তা করার একটা প্রকল্প হাতে নেয়, সরকারকে বলে দেখো আমার এখানে অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে সাহায্য করো। সরকারের সঙ্গে সংযোগ স্থাপন, দেখো সরকারের সাথে যদি আমরা সাধারণ জনগণের সংযোগ স্থাপন করতে চাই, তাহলে আমাদের একমাত্র উপায় হচ্ছে ইউনিয়ন পরিষদ, যারা একেবারে জনগণের সাথে সম্পৃক্ত এবং জনগণের সমস্যাগুলা তারা ফাইন্ড আউট করে কি করে কেন্দ্রীয় সরকারের সাথে আলাপ করে কিভাবে সেটা সমাধান করা যায়। আচ্ছা, এই পর্যায়ে আমরা ইউনিয়ন পরিষদের জনগণের অংশগ্রহণ নিয়ে একটু আলোচনা করব। যেহেতু ইউনিয়ন পরিষদ হচ্ছে একটা স্থানীয় স্বায়ত্তশাসন, অর্থাৎ জনগণই এখানে কি করে তাদের প্রতিনিধি প্রেরণ করে নিজেদেরকে শাসন করতে চায়, তাই এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু জনগণের যে অংশগ্রহণের মাত্রা খুবই বেশি। এই অংশে আমরা কয়েকটা বিষয় আলোচনা করতে পারি। দেখো ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম, সেটা হচ্ছে দেখো জনগণ কিন্তু সেখানে পরোক্ষভাবে অংশগ্রহণ করে, অর্থাৎ জনগণ সে না গেলেও সে কি করে ওই যে গ্রামের যে হচ্ছে চেয়ারম্যান মেম্বার, সে কিন্তু নির্বাচন করে, সে চেয়ারম্যান মেম্বারকে পাঠায় তার কাজের জন্য আর কি, তাকে যেন তারা শাসন করতে পারে, তাকে যেন বিপদে পড়লে তারা বিভিন্ন কাজে সহায়তা করতে পারে, অর্থাৎ পরোক্ষভাবে নিজেই কিন্তু নিজেকে শাসন করতেছে তারা, তাই না? আচ্ছা, দেখো স্থানীয় সরকারে আমরা কি দেখি? ওয়ার্ড সভা দেখি। স্থানীয় স্বায়ত্তশাসন আমরা কি দেখব? ওয়ার্ড সভা দেখব। স্থানীয় স্বায়ত্তশাসন বা ইউনিয়ন পরিষদের কথা যদি আমরা বলি, সেখানে আমরা ওয়ার্ড সভা দেখব। সেই ওয়ার্ডের যে সদস্যগণ আছে, চেয়ারম্যান আছেন, সবাই বছরে একদিন নির্দিষ্ট সময় বসে তারা দেখবে যে আমরা এই অঞ্চলের জন্য কতটুকু উন্নয়ন কর্মকাণ্ড করতে পারলাম, সেই রিপোর্টটা সেখানে পেশ করবে, এবং কি কি করা যায় সেই রিপোর্ট সেখানে পেশ করবে। আচ্ছা, ওয়ার্ড সভার মাধ্যমে আবার দেখছি ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা হয়, যে কোন অঞ্চলে উন্নয়নটা প্রয়োজন সেই পরিকল্পনাটা ওয়ার্ড সভার মাধ্যমে করে থাকে। ওয়ার্ড পর্যায়ে প্রকল্প প্রস্তুত এবং বাস্তবায়নযোগ্য স্কিম এবং উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার নিরূপণ করার ফলে স্থানীয় জনগণ অধিকতর সচেতন হয়ে ওঠে। অর্থাৎ কোনো একটা অঞ্চলের যে মনে করো দাবি দেওয়া যে আমার এই অঞ্চলে একটা কালভার্ট প্রয়োজন, সেই কালভার্ট প্রয়োজন, সেটা আমরা যখন বারবার এই প্রয়োজনীয়তার কথাটা যখন আমরা আমাদের যে ওই অঞ্চলের মেম্বার, সেই মেম্বারকে দিয়ে বলাবো, তখন ওই যে আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনটা তারা আমলে নিবে, অর্থাৎ আমলে নিয়ে সেখানে একটা কালভার্ট করে দিবে। তো এই দেখো এই কালভার্টটা কেন হইলো? জনগণের সচেতনতার জন্য। তো জনগণ তাহলে এই ব্যবস্থার মাধ্যমে সচেতন হয়। দেখো অনেক সময় মানুষ যখন একটা নির্দিষ্ট সময়ের পর হচ্ছে কাজ করতে পারে না, তখন তার ভাতা প্রয়োজন, এই ভাতাগুলোকে দিয়ে থাকে এই স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে এই ভাতাগুলো আমরা সুষ্ঠুভাবে বন্টন করতে পারি, ভাতা বা ভর্তুকি বা বিভিন্ন বিষয়গুলো। আচ্ছা, যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, এসিড নিক্ষেপ সহ সমাজের যে বিভিন্ন ধরনের অন্যায় কাজগুলো আছে সেগুলো নিরসনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখব যে এই যে হচ্ছে এই স্থানীয় স্বায়ত্তশাসন অর্থাৎ ইউনিয়ন পরিষদ, এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করে। আচ্ছা, ওয়ার্ড সভার জন্ম মৃত্যু নির্ধারণ এবং ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন যে ওয়ার্ডের যে শিক্ষা প্রতিষ্ঠানের মানটা কেমন, সেগুলো কিভাবে উন্নয়ন করা যায়, এই বিষয়গুলো নিয়েও কে কাজ করবে? এই স্থানীয় স্বায়ত্তশাসন অর্থাৎ ইউনিয়ন পরিষদ কাজ করবে। দুর্নীতি দমন, তারপর হচ্ছে বিক্ষোভ, আমরা যে হচ্ছে গাছপালা কেটে ফেলতেছি, বৃক্ষ নিধন যেন না করি, তারপর হচ্ছে পরিবেশ দূষণ যেন না করি, ইত্যাদি যে সচেতনতামূলক কাজ জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, সভা, সমাবেশ ইত্যাদি কে করবে? ইউনিয়ন পরিষদ করে থাকে। ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটিতে জনগণের অংশগ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ স্থায়ী কমিটির লোক কারা নির্বাচিত হয়? ওই অঞ্চলের জনগণই কিন্তু নির্বাচিত হয়। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখলাম 10 নম্বর। দেখো যে
ইউনিয়ন পরিষদের বাজেটে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করেছেন কিভাবে? যেহেতু এটা জনগণই শাসন, জনগণই এখানে সরাসরি নিযুক্ত, জনগণই নিজেদেরকে শাসন করে। দেখো, স্থানীয় সরকার আইনে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত সকল তথ্য জনগণের সামনে প্রকাশ করার কথা বলা হয়েছে। অর্থাৎ ওই ইউপি চেয়ারম্যান মেম্বাররা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেবে আর্থিক লেনদেনার, সেই সিদ্ধান্তগুলো জনগণকে অবহিত করবে। অর্থাৎ জনগণকে ডিরেক্ট আমরা সম্পৃক্ত করতে পারতেছি এই ব্যবস্থায়। যথোপযুক্ত ও সাশ্রয়ী মূল্যে সুষ্ঠুভাবে যেন হচ্ছে নিরপেক্ষতার ভিত্তিতে ওই যে একটা নির্দিষ্ট অঞ্চল, ওই অঞ্চলে যে দ্রব্যমূল্যের ক্রয় বিক্রয়, এটা যেন এটার জন্য একটা নিশ্চয়তা থাকে যে হ্যাঁ, কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় এবং অতিরিক্ত সিন্ডিকেটের মাধ্যমে, অতিরিক্ত মূল্যের মাধ্যমে যেন কেউ ব্যবসায়ীদের সাথে সাধারণ মানুষ বা কৃষকদের সাথে প্রতারণা না করতে পারে। এই বিষয়টা কারা দেখে? অর্থাৎ বাজারের যে সিন্ডিকেট, সেগুলো কিন্তু ভেঙে দিবে কে? ইউপি চেয়ারম্যান, ইউপি যে সদস্য তারা আছে, তারা আর কি। আমরা হচ্ছে গ্রামে দেখতে পাই হচ্ছে গ্রামে হচ্ছে কি দেখতে পাই? আমরা গ্রামে হচ্ছে ইউনিয়ন পরিষদ, গ্রামের যে হচ্ছে প্রান্তিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। শহরে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। শহরে দেখতে পাই পৌরসভা। শহরে আমরা শহরে অবস্থায়, শহরে বলতে হচ্ছে যেখানে হচ্ছে মোটামুটি ভালো সুযোগ সুবিধা আছে, সেখানে আমরা পৌরসভা দেখতে পাবো। পৌরসভার কাজ কি? চলো আমরা পৌরসভার গঠন সম্পর্কে একটু জেনে নেই। দেখো, একটা পূর্ণাঙ্গ পৌরসভার মধ্যে আমরা পৌরসভাকে সাধারণত ওয়ার্ডে ভাগ করি। আচ্ছা, একটা পূর্ণাঙ্গ পৌরসভা কয়টা ওয়ার্ড নিয়ে গঠিত হবে? 18টি ওয়ার্ড নিয়ে গঠিত হবে। আচ্ছা, এখানে কথা হইলো, দেখো এই 18টা ওয়ার্ড থেকে একজন একজন করে কাউন্সিলর থাকলে এখানে 18 জন কাউন্সিলর থাকবে। দেখো, এখানে কাউন্সিলর থাকবে কতজন? 18 জন কাউন্সিলর থাকবে। আচ্ছা, ওই পৌরসভার একজন থাকবে মেয়র। 18 জন কাউন্সিলর, আমরা একজন পাইলাম হচ্ছে মেয়র, এবং 3 ভাগের 1 ভাগ থাকবে ওই যতগুলা ওয়ার্ড আছে। দেখো, যতগুলা এখানে ওয়ার্ড আছে পৌরসভার, ওই 3 ভাগের 1 ভাগ থাকবে হচ্ছে নারী কাউন্সিলর। অর্থাৎ তাহলে নারী কাউন্সিলরের সংখ্যা হচ্ছে 6। তাহলে টোটাল আমাদের সদস্য সংখ্যা হচ্ছে 25। অর্থাৎ একটা পৌরসভার টোটাল যে সদস্য সংখ্যা, যে টিম, সেই টিমের সদস্য সংখ্যা হবে কত? 25। এবং এখানে সর্বোচ্চ কর্মকর্তা হচ্ছে, আমরা সর্বোচ্চ কর্মকর্তাকে মেয়র হিসেবে ঘোষণা করতেছি, এবং এদের নিচে যারা আছে তাদেরকে আমরা কাউন্সিলর হিসেবে বলতেছি। 18 জন সরাসরি ভোটে নির্বাচিত পুরুষ কাউন্সিলর এবং 6 জন সরাসরি ভোটে নির্বাচিত নারী কাউন্সিলর। 3টা ওয়ার্ড থেকে একটা করে নারী নির্বাচিত হয়। এই মেয়রও কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত। ওই পৌর অঞ্চলের যেই জনগণ, তারা নিজেদেরকে শাসন করার জন্য এবং নিজেদের ভালোর জন্য, নিজেদের শহরের শ্রী বৃদ্ধি করার জন্য, সুযোগ সুবিধা নেওয়ার জন্য, নিজেদের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার জন্য তারা কি করে? এই টিমটা গঠন করে নিজেদেরকে শাসন করতে চায়, যেটাকে আমরা পৌরসভা বলি। এটাও হচ্ছে কিন্তু একটা স্থানীয় স্বায়ত্তশাসন। আচ্ছা, তো স্থানীয় স্বায়ত্তশাসনের গঠন নিয়ে আমরা একটু আলোচনা করলাম। পদচ্যুতি নিয়ে যদি আলোচনা করি, যদি দেখি যে মেয়র বা কাউন্সিলর এদের হচ্ছে চরিত্রের সমস্যা, বা এরা যদি কাউকে যৌন হয়রানি করে, অসৎ আচরণ করে, দুর্নীতি করে, সম্পদ আত্মসাৎ করে, এই ইত্যাদি অপরাধের ভিত্তিতে তাদেরকে আমরা অপসারণ করতে পারি। অথবা তারা যদি চায় নিজেরাও পদত্যাগ করতে পারে, অথবা 3 কার্য দিবস যদি তারা হচ্ছে বৈঠকে উপস্থিত না থাকে, তাহলে কাউন্সিলরের পদ বাতিল হয়ে যাবে। পৌরসভার কার্যাবলী কি? আমরা হচ্ছে পৌরসভার গঠন এবং সময়সীমা দেখলাম, বা হচ্ছে তাদেরকে কিভাবে অপসারণ করা যায় সেই বিষয়টা দেখলাম। এবার দেখি পৌরসভার কার্যাবলী কি। দেখো, পৌরসভা কেন গঠন করা হলো? যেন হচ্ছে জনগণের যে নিত্য প্রয়োজনীয় কাজটা, সেগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে। এজন্যই তো হচ্ছে পৌরসভার গঠন হলো, তাই না? এই বিষয়গুলো কিন্তু তোমরা জানো, তো তোমরা এই বিষয়গুলো, পয়েন্টগুলো মনে রাখবে এবং ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা নিজেরাই লিখতে পারবা। জাস্ট পয়েন্টগুলো মনে রাখো যে জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী, অর্থাৎ জনগণের যে স্বাস্থ্য সংক্রান্ত যে কার্যাবলী, অর্থাৎ ওই যে অঞ্চল, পৌরসভা অঞ্চলের যে হচ্ছে সরকারি হসপিটাল, সেখানে হচ্ছে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যাচ্ছে কিনা, বা ওই অঞ্চলে যে জনগণ, সেই অঞ্চলের জনগণ কি পর্যাপ্ত দেখো, এই অংশে আমরা যেটা দেখতে পাই যে জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী বলতে যে স্থানীয় যে স্বায়ত্তশাসন, অর্থাৎ পৌরসভার একটা দায়িত্ব
কি দায়িত্ব, যে হচ্ছে মনে করো আমরা দেখি না যে ঢাকা শহরের যে পৌরসভাগুলো আছে, যেই স্থানে নর্দমা বা নালা আছে সেখানে মশা যেন হচ্ছে জন্মাতে না পারে, তারা কি করে যেন স্প্রে করে, মশার স্প্রে করে। তো অনেক সময় দেখা যায় যে ময়লার স্তূপ থাকলে সেগুলো তারা কি করে ময়লার গাড়ি দিয়ে সরাই নিয়ে যাচ্ছে। অর্থাৎ বা আবার আমরা দেখি না যে আমাদের যে পৌরসভার যে রাস্তাগুলো আছে সেগুলো অপরিষ্কার থাকলে সেগুলো তারা পরিষ্কার করার লোক নিয়োগ করে সেগুলো পরিষ্কার করাচ্ছে। অর্থাৎ আমাদের যে স্বাস্থ্যের যে স্বাস্থ্য সম্পর্কিত যে বিষয়গুলো সেগুলো কিন্তু তারা কি করে থাকে, সেগুলো নিয়ে তারা কিন্তু কাজ করে থাকে। শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কার্যাবলী যেহেতু শিক্ষা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, পৌরসভার মেয়র কাউন্সিলররা কিন্তু সবসময় এই বিষয়টাকে প্রাধান্য দেয়। তাদের অঞ্চলে যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে তার মান কি, তার মানটাকে আরো ডেভেলপ করার প্রয়োজন আছে কিনা, তারা বার্ষিক সভায় সেটা সম্পর্কে রিপোর্ট পেশ করে। এবং যারা হচ্ছে মেধাবী বা দরিদ্র ছাত্র তাদেরকে কি করে বৃত্তি প্রদান করে, ওই স্কুলের জন্য আরো কোনো কিছু বরাদ্দ দেওয়া দরকার আছে কিনা সে বিষয়গুলো পর্যালোচনা করে তারা। সমাজ কল্যাণ, তারা সমাজে অসহায় নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ায় সব সময়। ফলে দেখো সমাজের মানুষজন এই যে একটা সংস্থা স্থানীয় স্বায়ত্তশাসন এদের উপর যে আস্থাভাজন হয়, এদের উপর আস্থা রাখতে পারে। উন্নয়নমূলক কার্যাবলীর কথা যদি বলো, শিক্ষা ব্যবস্থা তো উন্নয়ন করার ক্ষেত্রে তারা খুবই অগ্রগতি, তারা খুবই হচ্ছে অগ্রণী ভূমিকা পালন করে। সাধারণ মিলনায়তনের সংরক্ষণ, অনেক সময় বিভিন্ন ধরনের পার্ক, বিভিন্ন ধরনের খেলার মাঠ ইত্যাদি তারা সংরক্ষণ করে রাখে, যাতে হচ্ছে পাবলিক কি করতে পারে সেখানে গিয়ে তাদের যে দৈনন্দিন কার্যক্রম সেগুলো মিটাতে পারে, তাই না? আচ্ছা, পানি সরবরাহ ও পয় নিষ্কাশন, ঢাকার কথা বলে ঢাকার যে পৌরসভা, ঢাকা না গাজীপুরের যে পৌরসভাগুলো আছে দেখবা যে পানি ভালো পানি দেওয়ার জন্য, ভালো পানি ব্যবস্থা করার জন্য তারা কি করে পৌরসভার যে পানির সার্ভিস সেটার উপর নির্ভর করে। অর্থাৎ পৌরসভা আমাদেরকে পৌরসভা আমাদেরকে কি দেয়, একেবারে পিওর পানি সরবরাহ করতে পারে। খাদ্য ও পানীয় সামগ্রী নিয়ন্ত্রণ, দেখো পৌরসভা খাদ্য ও পানীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করে, বাজার স্থাপন করে, পৌরসভা বাজার নিয়ন্ত্রণ করে যে এই বাজারে কোনো সিন্ডিকেট যেন না হয় এবং কৃষক যেন কি হয় ক্ষতিগ্রস্ত না হয়। জননিরাপত্তার বিধান সংক্রান্ত কার্যাবলী, জনগণের সিকিউরিটির জন্য কি করে রাতে পাহারাদার হিসেবে গার্ড রাখে। এভাবে আমরা দেখতে পাই যে জননিরাপত্তার জন্য তারা বিভিন্ন স্থানে স্থানে কি করে ফাঁড়ি দেয় বা হচ্ছে পুলিশ রাখে ইত্যাদি, রাখার মাধ্যমে বা অগ্নি নির্বাপক যে হচ্ছে ব্যবস্থা ফায়ার সার্ভিস, সেটাও কি করে তারা হচ্ছে আমাদের আশেপাশে রাখে, যাতে আমরা অগ্নি থেকে আগুন থেকে আমরা রক্ষা পাই। তাহলে ইত্যাদি যে জনকল্যাণমূলক কাজগুলো পৌরসভা করে থাকে। তো এখন কথা হলো, দেখো পৌরসভায় জনগণের অংশগ্রহণের যে হার সে মাত্রাটা কেমন। যেহেতু দেখো পৌরসভার এই যে মেয়র নির্বাচন করলো, কে নির্বাচন করলো, ওই পৌরসভার যেই জনগণ আছে তারাই তো নির্বাচন করলো। এই দেখো ওই প্রত্যেকটা ওয়ার্ড থেকে যে হচ্ছে আমরা 18 জন, প্রত্যেকটা ওয়ার্ড থেকে 18টা ওয়ার্ড থেকে যে 18 জন কাউন্সিলর নির্বাচন করলাম, ওই 18টা কাউন্সিলর কিন্তু ওই 18টা ওয়ার্ডের কি 18টা ওয়ার্ডের তারা হচ্ছে রিপ্রেজেন্টেটর। এবং আবার মহিলাদের রিপ্রেজেন্টেটর হিসেবে আমরা প্রতিনিধি হিসেবে 6 জনকে পাই, 3 ভাগে 1 ভাগ, তাই না? ফলে যেহেতু এরা হচ্ছে জনগণ দ্বারাই, ওই অঞ্চলের জনগণ দ্বারা নির্বাচিত, এবং এরা যেহেতু ওই অঞ্চলেরই জনগণ, তাই কি করে ওই অঞ্চলের দেখো এই যে ওই অঞ্চলের জনগণ দিয়েই ওই অঞ্চলের যেই হচ্ছে শাসন ব্যবস্থা সেটা কিন্তু কন্টিনিউ করা সম্ভব হইল। তাই দেখা যায় জনগণই এখানে খুব সক্রিয়তার সাথে খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারে নিজেদের শাসন ব্যবস্থায়। ফলে নিজেদের জন্য তারা কি করে সবসময় উন্নয়নমূলক কর্মকাণ্ডে মনোভাব পোষণ করে। এই অংশে আমরা যেটা দেখতে পাবো, দেখো পৌর এলাকায় জনগণের যে হচ্ছে সমস্যাগুলি সেগুলো সমাধান করা এবং এলাকার যে সৌন্দর্য বৃদ্ধি সেই বিষয়গুলো নিয়ে কিন্তু পৌর এলাকার যে হচ্ছে কাঠামোটা, যে হচ্ছে মেয়র কাউন্সিলর এইগুলাকে এই বিষয়গুলো নিয়ে কাজ করে, যে সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, পৌর এলাকার সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায়, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে পরিচালনা করা যায়, মানুষকে অসহায়ত্ব থেকে কিভাবে সেভ করা যায়, কিভাবে হচ্ছে চাঁদাবাজ, তারপর হচ্ছে ডাকাত, চুরি, ছিনতাই ইত্যাদি থেকে মানুষকে সহায়তা করা যায়। দেখো পৌরসভা যেহেতু পৌর জনগণের দৌড়গৌড়ার প্রতিষ্ঠান, অর্থাৎ শহরের যে মানুষ বসবাস করে তাদের একেবারে সর্বনিকটের যে সংস্থা সেটা হচ্ছে পৌরসভা। গ্রামে যারা বাস করে গ্রামে একেবারে নিকট যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে ইউনিয়ন, তাই না? যেটাকে আমরা কি বলতেছি ইউনিয়ন বলতেছি। তাহলে দেখো আমরা শহরে পাইলাম হচ্ছে পৌরসভা,
এই পৌরসভাটা হচ্ছে জনগণের একেবারে নিকটস্থ, কোনো সমস্যায় পড়লেই তারা পৌরসভার কাউন্সিল অথবা মেয়রের কাছে চলে যাচ্ছে। ফলে মেয়র এই বিষয়টার সমাধান করতে না পারলে কি করতেছে, সে রাষ্ট্রীয়ভাবে কেন্দ্র সরকারের কাছে সে বিষয়টা নিয়ে তুলে ধরতেছে যে আমাদেরকে এই সমস্যা থেকে উদ্ধার করতে সহায়তা করুন। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে, উপজেলা, জেলা, উপজেলা, জেলা এবং পার্বত্য অঞ্চলের যে কাঠামো সেগুলো নিয়ে কথা বলবো। আজকে এই পর্যন্ত, যেহেতু সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম।